গতকালকের ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে জেনারেল ভেক্টর স্পেস, রাইট? তো আজকের ক্লাসে আমরা একটা কনসেপ্ট, ওই ওই টপিকের উপরই কন্টিনিউড আর কি একটা কনসেপ্ট নতুন পড়তে যাচ্ছি, যে কনসেপ্টের নাম হচ্ছে সাবস্পেস অফ এ ভেক্টর স্পেস। সাবস্পেস অফ এ ভেক্টর স্পেস। সো সাব কথাটার মানে শুনে আমরা সাধারণত সেটের সাবসেট। হ্যাঁ, তো সাব কথাটার মানে হচ্ছে পার্ট অফ সামথিং, এরকম বা এরকম কিছু একটা আমরা সাধারণত ম্যাথমেটিক্সে দেখে অভ্যস্ত। এখানেও অনেকটা সিমিলার অর্থেই সাব কথাটাকে ইউজ করা হয়েছে। যে একটা ভেক্টর স্পেস যদি ভি আমাকে দেয়া থাকে, তার একটা সাবসেট যদি আমি পাই যেটা ইটসেলফ একটা ভেক্টর স্পেসের ক্রাইটেরিয়া ফুলফিল করে, তাহলে আমরা তাকে বলি ওই ভেক্টর স্পেসের একটা সাবস্পেস। আমি ডেফিনেশনটা লিখতেছি: এ সাবসেট W of a vector space V is called a subspace of V if, শর্ত হচ্ছে, W is itself a vector space। এখন খুব স্বাভাবিকভাবেই যে কাউকে ভেক্টর স্পেস হতে হলে প্রথমে আমরা দেখছি যে দুইটা অপারেশন আমরা ডিফাইন করি। একটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন আর একটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। তাহলে এই যে ডাব্লিউ, ওকে যে ভেক্টর স্পেস ক্লেম করতেছে, তাহলে ওর অপারেশন দুইটা কে? এটা যদি প্রশ্ন করা হয় তাহলে সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার হওয়া উচিত যে যেহেতু সে ভি এরই সাবসেট, ভি যেই দুই অপারেশনের আন্ডারে ভেক্টর স্পেস, ডাব্লিউ খুব সম্ভবত সেই দুই অপারেশনের আন্ডারে ভেক্টর স্পেস ক্লেম করা হচ্ছে। এন্ড এক্স্যাক্টলি ব্যাপারটা তাই। সো অ্যাডিশনালি এখানে না থেমে আমরা একটু অ্যাডিশনাল লিখে দিব: আন্ডার দ্য অ্যাডিশন এন্ড স্কেলার মাল্টিপ্লিকেশন ডিফাইন্ড অন ভি। মাদার সেটের জন্য যে অপারেশন যেভাবে ডিফাইন্ড, সাবসেটের জন্য ওই অপারেশন গুলোর আন্ডারে আমরা চেক করা ট্রাই করব যে সে ভেক্টর স্পেস ফর্ম করে কিনা। তার মানে এখন পর্যন্ত যা বুঝলাম তাতে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম: ভি ভেক্টর স্পেস, সে যেহেতু ভেক্টর স্পেস, সে 10টা কন্ডিশন ফুলফিল করে আন্ডার টু অপারেশনস ডিফাইন্ড, একটা হচ্ছে অ্যাডিশন, একটা স্কেলার মাল্টিপ্লিকেশন। এখন ভি এর একটা সাবসেট নিলাম, সেই সাবসেট ওই 10টা কন্ডিশন নাও মানতে পারে, খুব স্বাভাবিক। যদি ওই সেম 10টা কন্ডিশন ওই সেম দুইটা অপারেশন আন্ডারে ডাব্লিউ, সাবসেট ডাব্লিউ নিজেও ফলো করে, তখন আমরা বলে দিব যে ডাব্লিউ হচ্ছে সাবস্পেস অফ ভি, নট জাস্ট নট নট জাস্ট সাবসেট। এখন কথা হচ্ছে এখানে কিছু ইন্টারেস্টিং জিনিস অ্যারাইজ করে। আপনাদের মধ্যে থেকেই কেউ হয়তো প্রশ্ন করতে পারতো, কারো 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 মাথায় হয়তো এসেও পড়ছে প্রশ্নটা, যে ভি যেই 10টা কন্ডিশন ফুলফিল করে ভেক্টর স্পেস হওয়ার জন্য, ডাব্লিউ ভি এরই সাবসেট হওয়ার কারণে কিছু ওখানকার কিছু কন্ডিশন ডিফল্ট ইনহেরিট করে কিনা, বাই ডিফল্ট ভি ফলো করে বলে ডাব্লিউ ফলো করে, এমন হয় কিনা। এবং আসলে সত্য ব্যাপারটা তাই। ফর এক্সাম্পল, এই যে দুইটা ভেক্টর ইউ প্লাস ভি ইকুয়ালস টু ভি প্লাস ইউ হওয়া লাগবে, রাইট? এখন ফর অল ইউভি ইন ডাব্লিউ, ডাব্লিউ কে ভেক্টর স্পেস হইতে হলে 10টা কন্ডিশন মানতে হবে, তার মধ্যে 2 নম্বর না 3 নম্বরের দিকে এরকম একটা কন্ডিশন ছিল। তো ডাব্লিউ যেহেতু ডাব্লিউ যেহেতু সাবসেট অফ ভি, তার মানে এই ইউভি কে ভি এর মেম্বার হিসেবেও চিন্তা করা যেতে পারে। অ্যান্ড অ্যাজ ভি এর মেম্বার, ভি যেহেতু ভেক্টর স্পেস, সে ভেক্টর ভি ওই 10টা কন্ডিশন ফুলফিল করে। সো ইউ আর ভি অ্যাজ ভি এর মেম্বার এই কমিউটেটিভিটি লটা মানে। তার মানে সে ডাব্লিউ তে বিলং করলো, সে যেহেতু ভি এর মেম্বার, ভি এর মেম্বার হিসেবে কমিউটেটিভিটি মানার যে বৈশিষ্ট্যটা, সেটা সে ডাব্লিউ তে থেকেও ইনহেরিট করতেছে।
উত্তরাধিকার সূত্রে পাচ্ছে, ইনহেরিট করতেছে। সো এইরকম আরো কন্ডিশনস বেশ কয়েকটা পাওয়া যেতে পারে, যেমন অ্যাসোসিয়েটিভিটির কথা চিন্তা করেন, ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ, আর ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ ফর অল ইউ ভি ডাব্লিউ ইন ক্যাপিটাল ডাব্লিউ। আবারও ক্যাপিটাল ডাব্লিউ যেহেতু ক্যাপিটাল ভি এর সাবসেট, হ্যাঁ, তার মানে এই ইউভিডাব্লিউ কে ভি এর এলিমেন্ট হিসেবে চিন্তা করা যেতে পারে, ভি এর এলিমেন্ট হিসেবে তার অ্যাসোসিয়েটিভিটি মানে, তার মানে আমি ডাব্লিউ এলিমেন্ট হিসেবে তার অ্যাসোসিয়েটিভিটি মানে ক্লেম করে ফেলতে পারতেছি। এইভাবে 10টার মধ্যে বেশ কয়েকটা বৈশিষ্ট্য আসলে আহ মাদার স্পেস ভি থেকে সাবস্পেস ডাব্লিউ ইনহেরিট করে। প্রিসাইজলি যদি বলি, 6টা বৈশিষ্ট্য আছে, আপনারা নিজেরা নিজেদের মতো করে একটু হোমওয়ার্ক করবেন এটা বাসায়, যে 6টা, এর 2টা তো দেখাই ফেলছি, এরকম আরো 4টা আছে যেই 4টা তারা বৈশিষ্ট্য, তারা ডাব্লিউ হচ্ছে ভি থেকে ইনহেরিট করে। ইনহেরিট সরাসরি করে না, কেবল 4টা। কোন 4টা সেটা আমি বলি, এবং গতদিন যেভাবে নাম্বারিং করছি ওভাবেই একটু নাম্বারিং মেনটেন করে যদি লিখি, তাহলে গতদিনের নাম্বার 1 যে বৈশিষ্ট্যটা, এক্সিওম 1 যেটা ছিল, ক্লোজার অফ অ্যাডিশন, হুইচ মিনস ইউ প্লাস ভি বিলংস টু ডাব্লিউ ফর অল ইউ ভি ইন ডাব্লিউ। খুব স্বাভাবিক, এটা ইনহেরিট করার মতো বৈশিষ্ট্য না। ডাব্লিউ থেকে 2টা ভেক্টর নিলাম ইউ আর ভি, যোগ করার পর সেটা ডাব্লিউ এর বাইরে চলে যেতে পারে, ভি এর বাইরে যাবে না ফর শিওর, কিন্তু ডাব্লিউ এর বাইরে তো যেতেই পারে। দ্যাট ইজ ওয়াই ক্লোজারটা গ্যারান্টি নাই। একইভাবে এক্সিওম 4 যেটা ছিল সেটারও গ্যারান্টি নেই। এক্সিওম 4 এর আইডিয়াটা ছিল হচ্ছে এক্সিস্টেন্স অফ জিরো ভেক্টর ইন ডাব্লিউ। তার মানে হচ্ছে দেয়ার এক্সিস্টস সামওয়ান কল্ড জিরো ভেক্টর ইন ডাব্লিউ such that ওর বৈশিষ্ট্য কি, যে কোনো ইউ এর সাথে যদি আমি জিরো ভেক্টরকে যোগ করি তাহলে ইউই থেকে যায়। এখন আমি একটা সাবসেট নিছি ডাব্লিউ ভি থেকে, নেওয়ার সময় আমি এই জিরোটাকে অ্যাভয়েড করেও তো নিতে পারি। একটা সাবসেট নিলে সেখানে সেই সাবসেটের ভেতরে যে জিরো আমি নিবই তার তো গ্যারান্টি নেই। তার মানে এই 4 নাম্বার বৈশিষ্ট্যটাও সরাসরি ইনহেরিট করে না। 5 নাম্বার, এক্সিস্টেন্স অফ এ নেগেটিভ ইন ডাব্লিউ। এই আইডিয়াটা কি ছিল, দেয়ার এক্সিস্ট সামওয়ান কল্ড মাইনাস ইউ ইন ডাব্লিউ ফর অল ইউ ইন ডাব্লিউ সাচ দ্যাট এই ইউ এর সাথে মাইনাস ইউ কে যদি যোগ করি, আগে হোক বা পরে হোক, তাহলে জিরো ভেক্টর প্রডিউস হয়। এই যে নেগেটিভ ভেক্টরের এক্সিস্টেন্স, ভি তে নেগেটিভের গ্যারান্টি যদি থাকেও ডাব্লিউ তে থাকার গ্যারান্টি তো নাই। আমি একটা ডাব্লিউ একটা সাবসেট নিলাম, হতেই পারে তার একটা মেম্বার নিলাম, সেই মেম্বারের যে নেগেটিভ ভেক্টরটা সেটা ডাব্লিউ তে নেই, ভি তে আছে ডাব্লিউ তে নেই। কারণ ডাব্লিউ তো আসলে ভি এর একটা সাবসেট, এটা ডাব্লিউ এটা ভি। সো এখানে একটা ইউ নিছি, কিন্তু মাইনাস ইউটা এখানে হইতে তো পারে। সো এই 5 নাম্বার এক্সিওমটারও গ্যারান্টি নাই। এবং 6 নাম্বার, 6 নাম্বার এক্সিওমে ছিল হচ্ছে ক্লোজার অফ ডাব্লিউ, ক্লোজার অফ স্কেলার মাল্টিপ্লিকেশন। মানে হচ্ছে কে টাইমস ভেক্টর ইউ বিলংস টু ডাব্লিউ ফর অল ইউ ইন ডাব্লিউ অ্যান্ড ফর অল রিয়েল নাম্বার অথবা কমপ্লেক্স নাম্বার কে। এটাও একইভাবে, এটা ইনহেরিটেড না, বুঝতেই পারতেছেন যে ইউ নিলাম, তাকে 5 গুণ করার পর যে 5 ইউ ভেক্টরটা পাইলাম সেটা ডাব্লিউ এর বাইরে চলে যেতেই পারে।
এই চারটা বাদে বাকি ছয়টা বৈশিষ্ট্য ইনহেরিট করে ফেলে, যার কারণে আমাকে যদি এখন একটা ভেক্টর স্পেস দেওয়া হয় ভি, গতদিন আমরা অনেকগুলা ভেক্টর স্পেসের এক্সাম্পল দেখছি, তাদের মধ্যে যে কোনো একটা ভেক্টর স্পেস আমি দিলাম ভি, এবং সেই ভেক্টর স্পেসের একটা পার্টিকুলার সাবসেট আমি আপনার হাতে ধরায় দিলাম ডাব্লিউ, এবং জিজ্ঞেস করলাম এই ডাব্লিউটা সাবস্পেস কিনা চেক করতে। আপনি এখন জানেন যে 10টাই আমাকে চেক করে দেখতে হবে না, যে ডাব্লিউ ইটসেলফ একটা ভেক্টর স্পেস হওয়ার জন্য অরিজিনালি 10টা কন্ডিশন চেক করতে বলার কথা ছিল, কিন্তু এখন আপনি জানেন যে 10টা আপনার চেক না করলে চলবে, সময় বাঁচে আপনি 4টা চেক করলেই চলতেছে। এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? ইন্টারেস্টিং এনাফ, এরা ইনহেরিটেড না ফর শিওর, এই চারটার কোনোটাই ইনহেরিটেড কোয়ালিটি না। তবে যদি 6 নাম্বারটা জানা থাকে, যদি 6 নাম্বারটা জানা থাকে যে সত্য, আমি এটাকে এইভাবে লিখতেছি যে যদি 6 ট্রু হয়, তাহলে 4 and 5ও অটোমেটিক্যালিও ট্রু হবে। ভেক্টর স্পেসের জন্য এটা সত্য না, কিন্তু এই ইনহেরিট মানে আমার ডাব্লিউটা অরিজিনাল ভেক্টর স্পেস ভি এর সাবসেট, এই তথ্যটা জানা আছে, প্লাস অ্যাডিশনালি যদি আমার জানা থাকে যে 6 নাম্বারটা সামহাও সত্য, তাহলে 4 আর 5ও সত্য অটোমেটিক্যালি হওয়া লাগবে। কিভাবে? দেখেন, প্রথমত 4 নাম্বার কিভাবে সত্য হবে? যেহেতু আমার এখন জানা আছে যে 6 সত্য, তার মানে ফর এভরি কে, কে মাল্টিপ্লাইড বাই ইউ ডাব্লিউ তে বিলং করবে ফর এভরি ইউ, হুইচ মিনস আমি যদি চুজ করি কে ইকুয়ালস টু দ্য নাম্বার 0, তাহলে 0 into ইউ শুড বিলং টু ডাব্লিউ ফর অল ইউ ইন ডাব্লিউ। আর নাম্বার জিরোর সাথে যখন একটা ভেক্টর ইউ কে মাল্টিপ্লাই করি, গতকালকের ক্লাসে একদম শেষের দিকে একটা থিওরেম আমরা পড়ছিলাম, সেখান থেকে যে এই কথাটার মানে আসলে জিরো ভেক্টর বিলংস টু ডাব্লিউ, কারণ এই লোক এই লোকটা জিরো ভেক্টর, হুইচ মিনস 6 সত্য হলে বাই ডিফল্ট, 6 সত্য হলে বাই ডিফল্ট 4 নাম্বারটা সত্য হয়ে যাচ্ছে। এইবার আমরা দেখি 6 সত্য হলে 5 কেন সত্য হওয়া লাগবে। কেউ কেউ বোধহয় বুঝেও গেছেন কিভাবে। কে যদি আমি চুজ করি -1, তাহলে -1 মাল্টিপ্লাইড বাই ভেক্টর ইউ বিলংস টু ডাব্লিউ ফর অল ইউ ইন ডাব্লিউ। এবং গতকালকের ওই শেষের থিওরেমটাতে আমরা জানি -1 দিয়ে ইউ কে মাল্টিপ্লাই করলেই নেগেটিভ অফ ইউ ভেক্টর এসে পড়ে। সো নেগেটিভ ইউ ভেক্টর বিলংস টু ডাব্লিউ ফর অল ইউ ইন ডাব্লিউ। আপনাদেরকে আরেকবার একটু মনে করায় দেই যে এই -ইউ এর এই মাইনাসটা কিন্তু নেসেসারিলি প্লাস মাইনাস সিম্বলের মাইনাস না। এই মাইনাস সহ ইউ একটা সিম্বল, সিম্বলিক্যালি সে এক্সপ্রেস করে ইউ এর নেগেটিভ। এই মাইনাসটা নেসেসারিলি মাইনাস সাইন না, কিন্তু এই -1টা হচ্ছে নেসেসারিলি মাইনাস সাইন টাইমস 1। সো এই -1 দিয়ে একটা ভেক্টর ইউকে মাল্টিপ্লাই করলেই যে তার নেগেটিভ এই সিম্বলটা প্রডিউস হয়ে যায়, সেটা গত ক্লাসের লাস্টের দিকে একটা থিওরেমে আমরা দেখছি। সো এই দুইটাকেও যদি আমরা এখন কম্বাইন করি, আমাদের নলেজ প্রথমত 10টা চেক না করে এই 4টা চেক করলেই চলবে, 1 4 5 6। সেখান থেকে আমরা এই নতুন পাওয়া তথ্য ব্যবহার করে আরো ব্যাপারটাকে ছোট করে ফেলতেছি, এবং আমরা ফাইনালাইজ করতেছি শুধু 1 আর 6 চেক করলেই চলবে। তার মানে এইমাত্র যা যা অ্যানালাইসিস করলাম সেটাকে একটা থিওরেম আকারে যদি লিখতে চাই, থিওরেম: ইফ ডাব্লিউ ইজ এ সেট অফ one or more vectors in a vector space V, then W is a subspace of V
if and only if the following conditions are satisfied. এবং কন্ডিশন দুইটা হচ্ছে সিম্পলি আমাদের এক্সিওম 1 আর 6। if u comma v is in w, then u plus v also in w। আর নাম্বার বি হচ্ছে if k is a scalar and u is in w, then k times u also in w। এই দুইটা প্রপার্টি যদি ফুলফিল করে তাহলেই কনফার্ম হয়ে যেতে পারবো আমরা যে আমার সাবসেটটা ভেক্টর স্পেস, তার মানে সে একটা সাবস্পেস। তাহলে খেয়াল করে দেখেন যে কাউকে সাবস্পেস প্রমাণ করার জন্য আমার কাজটা কতটা সহজ হয়ে গেল, কেবল দুইটা কন্ডিশন চেক করলে চলতেছে ইনস্টেড অফ 10টা। তো এখন আমরা এক এক করে, এই পর্যন্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আহ, যদি এই পর্যন্ত আপনারা কেউ কিছু বুঝতে না পেরে থাকেন। এনিওয়ে, যদি না থাকে আমি আগাচ্ছি। আমরা স্যার গতকাল, প্রিভিয়াস পেজটা আরেকবার একটু অফকোর্স, দেখাতে। কোনো সমস্যা নাকি আপনি এমনি তুলতে শেষ করতে পারেননি? স্যার তুলে শেষ করতে পারি নাই। আচ্ছা, জি স্যার হয়েছে। থ্যাংক ইউ। আর এমনিতে ভিডিও কিন্তু অ্যাভেলেবল থাকবে, আপনারা যদি কিছু মিস করে থাকেন পরেও তুলতে পারবেন। এনিওয়ে, যেটা বলতেছিলাম, গত ক্লাসে আমরা অনেকগুলো ভেক্টর স্পেসের এক্সাম্পল দেখছিলাম। আজকে তাদের কারো কারো কিছু কিছু সাবসেট নিয়ে অ্যানালাইসিস করবো যে সেই সাবসেটটা সাবস্পেস হয় কিনা। প্রথমেই আমরা সবচাইতে স্ট্রেট ফরওয়ার্ড সাবস্পেস নিয়ে কথা বলবো। এক্সাম্পল, দ্য জিরো সাবস্পেস। আমরা গতদিন দেখছি যে সিঙ্গেলটন সেট জিরো, এবং যেহেতু ওকে ভেক্টর হিসেবে চিন্তা করতে চাচ্ছি, সে যেই ভেক্টর স্পেসের মেম্বার হোক তার জিরো ভেক্টরটাকে মিন করতেছে। ও নিজে একটা ভেক্টর স্পেস ফর্ম করে, হুইচ মিনস আমি যদি ডাব্লিউ হিসাবে ওকে চুজ করি, আর ভি হচ্ছে এনি ভেক্টর স্পেস, যে কোনো ভেক্টর স্পেস ডাজন্ট ম্যাটার, আর জিরো ভেক্টরটা হচ্ছে জিরো অফ ভি, ভি ভেক্টর স্পেসের যে জিরো ভেক্টর, তাহলে আজীবন এই ডাব্লিউ ইজ সাবস্পেস অফ ভি হবেই হবে। কেন? কারণ গতদিন আমরা অলরেডি প্রমাণ করছি যে এই এই লোকটা ইটসেলফ একটা ভেক্টর স্পেস হবে। সো প্রত্যেক ভেক্টর স্পেসেরই জিরো তো বিলং করে, শুধু এই জিরোটাকে নিয়ে সিঙ্গেলটন সেট বানালে সে সাবস্পেস হবেই। এই সাবস্পেসটাকে আমরা নাম দিচ্ছি জিরো সাবস্পেস। দ্বিতীয় আইডিয়াটা হচ্ছে ডাব্লিউ হিসাবে আমরা পুরো ভি কেই চুজ করে ফেলতে পারি। আইডিয়াটা হচ্ছে এভরি ভেক্টর স্পেস, প্রত্যেকটা সেট যেহেতু নিজেই নিজের সাবসেট, রাইট, প্রপার সাবসেট না বাট সাবসেট, তার কারণে প্রত্যেক ভেক্টর স্পেসকে তার নিজের সাবসেট হিসেবে চিন্তা করে তাকে সাবস্পেস বলা যায়। সো এভরি ভেক্টর স্পেস is trivially a subspace of itself. সো সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড ট্রিভিয়াল দুইটা সাবস্পেস যেটা অলওয়েজ আমাদের কাছে থাকবে, আর কেউ না থাকলে এই সাবস্পেস গুলো থাকবে। নেক্সট আমরা চিন্তা করি যে আমরা, স্যার আগের পেজটা একটু। শিওর, থ্যাঙ্কস। সো নেক্সট আমরা চিন্তা করব যে আমাদের পরিচিত ভেক্টর স্পেস ছিল হচ্ছে R2 আর R3, আর স্কোয়ার এন্ড আর কিউব। তো চিন্তা করেন আর স্কোয়ার,
এখানে আমি অরিজিনের থ্রুতে যে কোনো একটা স্ট্রেট লাইন চিন্তা করলাম, তাহলে এই স্ট্রেট লাইনটা হোয়াট এভার দ্য স্ট্রেট লাইন ইজ, এনি স্ট্রেট লাইন থ্রু অরিজিন, তাহলে এইটা একটা সাবস্পেস ফর্ম করে। সো এটা হচ্ছে এনি লাইন ওয়াই ইকুয়ালস টু এম এক্স। এই পুরা সেটটার নাম দিলাম সে ফর এক্সাম্পল ডাব্লিউ। সো এনি লাইন থ্রু দ্য অরিজিন ইজ এ সাবস্পেস অফ আর স্কয়ার। কেন? কারণ খুব সিম্পল। আপনি যদি এখানে আমাদের জাস্ট দুইটা কন্ডিশন চেক করতে হবে। আপনি এইখানে একটা ভেক্টর নিলেন ইউ, আর একটা ভেক্টর নিলেন ভি। এই দুইটাকে যোগ করলে এখানে আপনি ইউ প্লাস ভি ভেক্টরটা পাবেন। আর যেহেতু অরিজিনের থ্রুতে যায়, সেহেতু এই গ্যারান্টিটা আছে যে এদের দুইজনের যোগফল এই লাইন বরাবরই হবে। এই লাইন বরাবরই আপনি দুইটা ভেক্টর নিচ্ছেন। এখন দেখেন, ধরেন চিন্তা করেন যে অরিজিনের থ্রুতে যায় না এমন যদি নিতেন, ওর উপর একটা পয়েন্ট নিলেন, তাহলে আপনি ইউ ভেক্টর হচ্ছে এইটা, আরেকটা পয়েন্ট নিলেন ভি ভেক্টর হচ্ছে এইটা। তাহলে এদেরকে যোগ করলে তো সামান্তরিক সূত্র বা প্যারালোগ্রাম ল অনুযায়ী এরকম একটা কোথাও ভেক্টর এসে পড়তেছে, সেই পয়েন্টটা তো নেসেসারিলি লাল লাইনটাতে বিলং করতেছে না। তার মানে এই ব্যাপারটা সত্য হওয়ার জন্য লাইনটার অরিজিনের থ্রুতে যাওয়া লাগতেছে। লাইনটার অরিজিনের থ্রুতে যাওয়া লাগার ব্যাপারটা যে নেসেসারি, এটা আরেকটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করলেও বোঝা যায়, বিকজ জিরো ভেক্টরকে সাবস্পেসে বিলং করতেই হবে, রাইট? আদারওয়াইজ সে তো ভেক্টর স্পেস, নিজে ভেক্টর স্পেস হবে না। দ্যাট ইজ ওয়াই জিরোটার থ্রুতে যাওয়াটা জরুরি। আর আরেকটা আইডিয়া হচ্ছে, যে কোনো একটা ভেক্টর আপনি এখানে নেন ইউ, তাকে কে দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে কে ইউ হয়তো ওই লাইন বরাবরই কিছু একটা আসবে। কে এর ভ্যালুটা একের থেকে বড় হলে এটা ম্যাগনিফাইড হবে, কে এর ভ্যালুটা একের থেকে ছোট হলে আরো ছোট সাইজের ভেক্টর কন্ট্রাক্টেড হবে। কিন্তু এই লাইনের উপরই কোনো না কোনো ভেক্টর পাবো, কারণ আমরা জানি যে একটা ভেক্টর স্কেলার মাল্টিপল করলে তার ডিরেকশন চেঞ্জ হয় না। তার মানে বোথ কন্ডিশনস আর ট্রু। তাহলে এইটা কি কারো কোনো বুঝতে সমস্যা থাকলে বলবেন, যে কেন একটা লাইন থ্রু অরিজিন, এই লাইনের উপর যত পয়েন্টস আছে তাদেরকে এক একটা ভেক্টর হিসেবে চিন্তা করলে সেটা আর টু স্পেসের সাবস্পেস কেন হচ্ছে, এটা আহ, আশা করি বুঝতে পারছেন। আমরা গতকালকে একটা এক্সাম্পলও দেখছিলাম যে ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন, একটা পার্টিকুলার লাইন থ্রু অরিজিন, এই লাইনটার উপর পয়েন্টস গুলা যে একটা ভেক্টর স্পেস ফর্ম করে সেটা গতদিন দেখে আসছিলাম। আজকে তার মানে এটা অবধারিতই ছিল যে এরা নিজেরা যেহেতু ভেক্টর স্পেস ফর্ম করে, তার মানে এরা মাদার সেট আর টু এর সাবসেট হিসেবে চিন্তা করলে তারা আর টু এর সাবস্পেস। এখন দেখেন, এই সেম আইডিয়াটা আর টুর বদলে আর থ্রিতে গেলেও লাইন বরাবর ভেক্টরের ম্যাগনিফিকেশনের কথা চিন্তা করেন, বা একই লাইন বরাবর দুইটা ভেক্টরের যোগফলের কথা চিন্তা করেন, ওই একই যুক্তি দিয়ে আমি বলতে পারি আর থ্রি এর জন্য এই কথাগুলো সত্য। তার মানে থ্রি ডাইমেনশনাল ভেক্টর স্পেসেও আপনার কাছে যদি একটা লাইন থাকে, লাইন থ্রু অরিজিন, তাহলে সেই লাইনের উপর যত পয়েন্টস, তারা আর থ্রি এর সাব, তারা মিলে আর থ্রি এর একটা সাবস্পেস ফর্ম করে। কারো বুঝতে কোনো সমস্যা থাকলে বলবেন প্লিজ। নেক্সট এক্সাম্পলটা আমরা চিন্তা করতে পারি প্লেনস থ্রু দ্য অরিজিন, এবং এভরি প্লেন থ্রু দ্য অরিজিন আর থ্রি এর একটা সাবস্পেস ফর্ম করে। আর সাবস্পেসেস অফ আর থ্রি। সো এই ধরেন আপনার থ্রি ডাইমেনশনাল সিস্টেম, এখানে আপনি অরিজিনের থ্রুতে যে কোনো একটা প্লেন চিন্তা করতেছি আমি। এই প্লেনটা দেখে ক্লিয়ারলি বোঝা নাও যেতে পারে যে আমি আসলে কিরকম জিনিস আঁকা ট্রাই করতেছি, বিকজ টু ডি থ্রি ডি আঁকাটা ডিফিকাল্ট। বাট আমি মিন করতেছি এটা অরিজিনের থ্রুতে পাস করছে, অরিজিনের থ্রুতে পাস করা একটা প্লেন এটা। এই প্লেনের উপর আপনি যে কোনো একটা ভেক্টর নেন ইউ, আর একটা ভেক্টর নেন ভি, নট জাস্ট এই প্লেনে,
পৃথিবীর যে কোনো একটা প্লেনের উপর দুইটা ভেক্টর যদি নেন ইউ আর ভি, তাদের যোগফলটা ওই প্লেনেরই আরেকটা ভেক্টর হয়, ওই প্লেনের বাইরে যায় না। এইটা নিয়ে এমনকি আমরা লাস্ট ক্লাসের আগে ক্লাসে, ফিজিক্যাল ক্লাস ছিল সেটা, আহ সেই ক্লাসে আমরা এরকম কনসেপ্ট নিয়ে কথাবার্তা বলছিলাম। সো যার কারণে এই রকম দুইটা ভেক্টর ইউ আর ভি যদি আমি নেই এই প্লেনে, তাহলে ওদের অ্যাড করলে যে ভেক্টরটা আসবে সেটাও ইউ প্লাস ভিটাও ওই প্লেনেই বিলং করবে। আর একই প্লেনের মধ্যে একটা ভেক্টর ইউ কে আমি যদি কে, সে কে ইকোয়াস টু 5, আমি 5 টাইমস যদি বাড়ায় দিই লেন্থ, সে কে ইউ, তাহলে সেটা ওই প্লেনের বাইরে যাচ্ছে না। সো একই প্লেনে কনফাইন দুইটা ভেক্টরের সামেশন ওই প্লেনেই থাকতেছে, আবার একই প্লেনের মধ্যে থাকা অবস্থায় একটা ভেক্টর, তাকে কোন একটা স্কেলার কে দিয়ে মাল্টিপ্লাই করলেও সে দৈর্ঘ্যে বড় বা ছোট হয়ে যাচ্ছে কিন্তু ওই প্লেনের বাইরে যাবে না। সো এই দুইটা কন্ডিশনে যেহেতু ভেরিফাই হইতেছে, তার মানে এই অরিজিনের থ্রুতে পাস করা প্লেন আসলে একটা সাবস্পেস ফর্ম করে ফর শিওর। আহ এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা থাকলে বলবেন প্লিজ, আদারওয়াইজ আমি সামনে আগাচ্ছি। এখন একটা এক্সাম্পল দেখবো যেটা সাবস্পেস না, এ সাবসেট অফ আর টু দ্যাট ইজ নট এ সাবস্পেস, শুধুই সাবসেট। গতকালকে আমরা এরকম একটা এক্সাম্পল দেখছিলাম যে শুধু ফার্স্ট কোয়াড্রেন্ট আর টু তে এইটা কি ভেক্টর স্পেস ফর্ম করে কিনা, এবং আমরা দেখছিলাম যে ভেক্টর স্পেস ফর্ম করে না। কি কারণে করে না, কোন কন্ডিশন ভায়োলেশন করে, এটা জিজ্ঞেস করতে একজন খুব দ্রুত অ্যান্সার করেছিলেন যে যে কোনো একটা পয়েন্ট যদি এখানে নেই, আহ, এবং এইটাকে যদি আমি ইউ ভেক্টর ধরি, তাহলে মাইনাস ইউ ভেক্টরটা এরকম একটা কিছু আসতেছে যেটা ওই প্লেনের বাইরে চলে যাচ্ছে, বিকজ এই পয়েন্টটা ওই অংশের বাইরে। সো ইনভার্সের এক্সিস্টেন্স ভায়োলেট করে, আরো কিছু কিছু ভায়োলেট করে নিশ্চয়ই, কিন্তু ইনভার্সের এক্সিস্টেন্স ভায়োলেট করে বলে সে ভেক্টর স্পেস ফর্ম করে নাই। তার মানে আমরা কনফার্মলি জানি যে ও নিজে স্ট্যান্ড অ্যালোন, সে ভেক্টর স্পেস না। সো অ্যাজ এ সাবসেট অফ আর টু যদি আমরা চিন্তা করি, ডাব্লিউ ইকুয়ালস টু এক্স্যাক্টলি এই সেটটা এক্স ওয়াই, সেই সব এক্স ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই গ্রেটার ইকুয়াল টু জিরো, তাহলে দিস ইজ নট এ সাবস্পেস অফ আর। কিন্তু গতদিন আলাদাভাবে ভেক্টর স্পেস কিনা চেক করছিলাম, আজকে আমরা সাবস্পেসের ক্রাইটেরিয়া গুলো দিয়ে জাজ করতে পারি। ওই দুইটা কন্ডিশনে যে কোনো একটা ভায়োলেট হইলেই চলে, এবং ভায়োলেট তো হচ্ছে বিকজ আমরা সিম্পলি কে ইকস টু যদি -1 চুজ করি, তাহলে -1 ইন্টু ইউ ডাজ নট বিলং টু ডাব্লিউ ফর এনি, কোনো ইউ এর জন্য এটা সত্য না। কোন যে কোনো একটা ইউ ভেক্টর নেন, তাকে -1 দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস ইউ যে ভেক্টরটা, সেটা ডাব্লিউ তে বিলং করে না। তবে একটা ভেক্টর আছে যার জন্য সত্য, যার কারণে একটু এটা লিখে দিই, জিরো ভেক্টরের ক্ষেত্রে এটা সত্য। এখন কথা হচ্ছে, মানে এক গ্লাস পানিতে এক ফোঁটা বিষই যথেষ্ট পানিটাকে মানে ড্রিঙ্কেবল না ডিক্লেয়ার করার জন্য, ঠিক সেরকম একটা মাত্র ভেক্টরও যদি পাই যার নেগেটিভ এক্সিস্ট করে না ওই স্পেসে, তাহলেই চলতো। সেখানে আমরা একটা না, ইনফাইনাইটলি মেনি পাইছি, ইনফ্যাক্ট একজন বাদে বাকি সবাইকে পাইছি। শুধু একজন আছে যে মানেই না বাকি সব। তার মানে এইটা সাবস্পেস যে না, তার প্রমাণ হিসেবে এই এই যুক্তিটাও এনাফ। প্রথম কন্ডিশনটা ভায়োলেট করে না, এইখানে যদি আপনি ইউভি দুইটা ভেক্টর নেন তাদের যোগফলটা এখানেই প্রতিবার বিলং করবে, ওইটাতে কোনো সমস্যা নেই। এই এক্সাম্পলটা বুঝতে কারো কোনো সমস্যা থাকলে, বা এখন পর্যন্ত যে কোনো কিছুই বুঝতে সমস্যা থাকলে রিপিট করতে হলে বলবেন প্লিজ, আদারওয়াইজ আমি সামনে আগাচ্ছি। আমরা আরেকটা ভেক্টর স্পেস গত দিন দেখেছিলাম যে এভরি 2 বাই 2 সেট অফ এভরি 2 বাই 2 ম্যাট্রিক্স, এভরি 2 বাই 2 ম্যাট্রিসেস, রাইট? সো এবং আমরা এই আইডিয়াটাকে জেনারেলাইজ করে এভরি এন বাই এন এর জন্য বলতে পারি। তার মানে আমি যদি ভি হিসাবে চুজ করি এম এন ক্রস এন, যেটা দিয়ে আমি মিন করতেছি হচ্ছে সেট অফ
অল n/n মেট্রিসেস। তো ওর একটা সাবস্পেস নিয়ে আমরা একটু চিন্তা করি। সেটা হচ্ছে আমরা ডাব্লিউ হিসাবে চুজ করলাম হচ্ছে সেট অফ অল সিমেট্রিক মেট্রিসেস ইন ভি। তার মানে ডাব্লিউ এর পরিচয় হচ্ছে এভরি n/n সিমেট্রিক ম্যাট্রিক্স। এইটা কি ভেক্টর স্পেস ফর্ম করে কিনা, বা ও ও কি মূল মাদার সেট ভি এর সাবস্পেস কিনা, দুইটা কন্ডিশন চেক করা লাগবে আপনার কাছে। যদি একটা, মানে প্রথমত আমার লাগবে হচ্ছে এই ডাব্লিউ থেকে দুইটা ম্যাট্রিক্স নিব। সো এ বি দুইটা ম্যাট্রিক্স নিব ফ্রম ডাব্লিউ। দেন এ প্লাস বিও ডাব্লিউ তেই বিলং করতে হবে, এবং সেটা করেও কেন? কারণ সাম অফ টু সিমেট্রিক মেট্রিসেস ইজ সিমেট্রিক। এটা আমাদের জানা সত্য। সিমেট্রিক ম্যাট্রিক্স যেন কি? যে ম্যাট্রিক্সটা ডায়াগোনালের রেসপেক্টে সিমেট্রিক। সো ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুলাকে বাদ দিলে এইখানে যারা থাকবে ঠিক তাদের রিফ্লেকশনটা এখানে থাকবে। তো এইরকম মেনটেন করা যদি দুইটা, ধরেন এ বি, বি সি, এইটার সাথে যদি আমি যোগ করি ডি ই, ই এফ, তাহলে রেজাল্ট আসে হচ্ছে এ প্লাস ডি, বি প্লাস ই, বি প্লাস ই, সি প্লাস এফ। সো এটা স্টিল সিমেট্রিক থাকতেছে, কারণ এই যে এই মেম্বার গুলা যেই দুই জায়গা থেকে আসছে, এসে যোগ হয়েছে, সেই দুই জায়গাতে অরিজিনালিও তারা ইকুয়ালি ছিল। সো যোগ হওয়ার পরও ইকুয়াল দুইটা ভ্যালু প্রডিউস করবে। মানে এটা আরো হায়ার ডাইমেনশনাল n/n এনি সাইজের জন্যই কথাটা সত্য। যার কারণে দুইটা সিমেট্রিক ম্যাট্রিক্স ডাব্লিউ থেকে নিয়ে যোগ করলে আবার সেটা ডাব্লিউ তেই বিলং করতেছে, তাহলে প্রথম কন্ডিশনটা ডান, প্রথমটা মানতেছে। আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে একটা ম্যাট্রিক্স এ যদি ডাব্লিউ থেকে নেই, তাহলে সেই ম্যাট্রিক্সকে যে কোনো একটা স্কেলার নাম্বার এ দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা স্টিল সিমেট্রিক থেকে যাচ্ছে। এটা তো বুঝতে পারছেন, কারণ কে দিয়ে মাল্টিপ্লাই করা মানে হচ্ছে প্রত্যেক এলিমেন্টকে মাল্টিপ্লাই করা। সো সিমেট্রিক প্রপার্টিটা তাতে নষ্ট তো হচ্ছে না। তার মানে আমরা দেখলাম যে এই ডাব্লিউটা আসলে এ সাবস্পেস অফ এম এন ক্রস এন। এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা থাকলে বলবেন। এখন আপনারা বাসায় নিজেরা আরেকটু চিন্তা করবেন যে এই আচ্ছা, কেউ একজন একটা প্রশ্ন করছে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে আমরা n/n কেন নিতেছি, ওয়াই নট n/m? আচ্ছা, n/m নিলে কি ভেক্টর স্পেসের কোনো কন্ডিশনে ভায়োলেশন আসতেছে কিনা? ভায়োলেশন আমার যদ্দূর মাথায় আসতেছে যে ভায়োলেশন হওয়ার কথা না। 10টা কন্ডিশন তো এই মুহূর্তে কোথাও লেখা নেই। আমি একটু, আমাকে 1 সেকেন্ড সময় দেন, আমি পিডিএফ থেকে 10টা কন্ডিশন দেখে একটু চিন্তা করে জানাই যে কোনোটা ভায়োলেট হয় কিনা। ক্লোজার ভায়োলেট হয় না, কমিউটেটিভিটি ভায়োলেট হয় না, অ্যাসোসিয়েটিভিটি ভায়োলেট হয় না, জিরো ভেক্টর স্টিল জিরো ম্যাট্রিক্স থাকতেছে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই চলতেছে, দুইটার যোগফল থেকে কে প্লাস 1 × u। আচ্ছা, আসলে এনি m/n যদি নেই তাতে ভেক্টর স্পেস ফর্ম করে। তবে আপনার কোয়েশ্চেনটা ইন এ সেন্স একটু উইয়ার্ড। আপনার কোয়েশ্চেনটা ছিল আমরা n/n কেন নিতেছি, ওয়াই নট n/m। মানে আমি তো এখানে নিতেছি আমার চয়েস, আমার মন চাইছে তাই। আপনি অ্যাডিশনাল কোয়েশ্চেন করতে পারেন যে স্যার n/m বা m/n এর ক্ষেত্রে কি কোনো প্রবলেম হইতো কিনা। কিন্তু প্রবলেম না হইলে তাকে যে নিতেই হবে তা তো না।
আমি কি বুঝাতে পারছি? মানে আমরা এন বাই এন নিয়ে কাজ করতে আনন্দ পাচ্ছি। আর পার্টিকুলারলি সাবস্পেসের উদাহরণ যদি দিতে হয়, মানে অ্যাজ এ ভেক্টর স্পেস এন বাই এম হইলে কোনো সমস্যা নাই। অ্যাজ এ ভেক্টর স্পেস এন বাই এম অথবা এম বাই এন হইলে সমস্যা নাই, এটা ভেক্টর স্পেস। কিন্তু সাবস্পেসের আইডিয়া যখন যাচ্ছি, ফর এক্সাম্পল এই সাবস্পেসটার উদাহরণটা আমরা তখন দিতে একটু কষ্ট হতো, কারণ স্কোয়ার ম্যাট্রিক্স ছাড়া নন স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে সিমেট্রিক ম্যাট্রিক্স বলে কিছু আসলে এক্সিস্ট করে না। সিমেট্রিক ম্যাট্রিক্সের আইডিয়াটাই স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য। সো সাবস্পেসের আইডিয়ার জন্য, অ্যাটলিস্ট এই পার্টিকুলার সাবস্পেসের আইডিয়াটা দেখানোর জন্য আমার আসলে জরুরি ছিল যে আমি নিব, স্কোয়ার ম্যাট্রিক্স নিব। তবে আমি যেটা বলতেছিলাম, যেই কথার মাঝখানে আর কি প্রশ্নটা আসলো, সেটা হচ্ছে আহ, আপনাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব যে যদি খুব বেশি প্রবলেম না হয়, আপনাদের প্রশ্নগুলা মেসেজে না করে আমাকে একটু মানে ভয়েসেই করতে। তার কারণ হচ্ছে দুইটা কারণ। একটা হচ্ছে, তিনটা কারণে বেসিক্যালি। একটা হচ্ছে যে প্রায় সময় আমি মেসেজ মিস করে যাই, কারণ মেসেজটা উপরে নোটিফিকেশন এসে থাকে, আমি ওইদিকে তাকাই না খুব একটা। হতে পারে যে আপনার কোয়েশ্চেনটা আমি ইগনোর করে গেছি। আহ দ্বিতীয়ত হচ্ছে, আরেকটা কারণ হচ্ছে যে এই ভিডিওগুলো তো রেকর্ডেড থাকতেছে, তো আহ, অনেকে আপনাদের ক্লাসরুমের বাইরের অনেকে এই ভিডিওটা দেখতে পারে, বিকজ ভিডিওগুলো পাবলিক। তো তখন এই কনভারসেশন গুলো তার কাছে ওয়ান সাইডেড মনে হবে, কারণ কোয়েশ্চেনটা সে দেখতে পাচ্ছেন। ইনফ্যাক্ট আপনার ক্লাসমেটদের ক্ষেত্রেই আমি যদি শুধুই আপনার উত্তরটা দিতাম, প্রশ্নটা একবার রিডিং না পড়ে, আপনার ক্লাসমেটরাই এখন যারা আছে বুঝতো না যে কোন প্রশ্নের উত্তর দিচ্ছি। তো এই একটু ভালো। আর থার্ড কারণটা হচ্ছে যে জিনিসটা আমার কাছে একটু ডিসকন্টিনিউড ফিল হয়। তো আমার রিকোয়েস্ট থাকবে, যদি অতিরিক্ত আপত্তি না থাকে, আপনারা কাইন্ডলি অডিও মানে অন করে প্রশ্ন করবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, শিওর। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আম, এই সিমেট্রিক ম্যাট্রিক্সের সাবসেট ছাড়া এই সেম ভেক্টর স্পেসের আরো কিছু সাবস্পেস পসিবল। ফর এক্সাম্পল, সিমেট্রিক না নিয়ে আমি যদি এভরি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স নিতাম, যদি আমি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স নিতাম, তাহলে খেয়াল করে দেখেন দুইটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের যোগফলও লোয়ার ট্রায়াঙ্গুলার থাকে। অ্যান্ড একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সকে কোনো স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলেও উপরের ট্রায়াঙ্গেলে যে জিরো গুলা, সেই জিরো গুলা জিরোই থেকে যায়। সো আলটিমেটলি কোনো স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলে একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স লোয়ার ট্রায়াঙ্গুলারই থেকে যায়। তার মানে এই লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দিয়ে যদি আমি একটা সাবসেট নিতাম, সেই সাবসেটটাও আসলে সাবস্পেস ফর্ম করতো। অ্যান্ড ইন্টারেস্টিংলি, এই লোয়ার ট্রায়াঙ্গুলার নেওয়ার জন্য কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স হওয়াটা জরুরি না। একটা ম্যাট্রিক্স যদি এরকম হয় যে 1 0 0 2, ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ হ্যাঁ, না না, জরুরি, সরি সরি, ডায়াগোনালের অস্তিত্বই তো থাকতেছে না, দুঃখিত। লোয়ার ট্রায়াঙ্গুলারের জন্য আসলে স্কোয়ার হওয়া লাগতেছে। তো বুঝতেই পারতেছেন, একদম একই লজিকে আমি যদি লোয়ার ট্রায়াঙ্গুলার না নিয়ে যদি আমি সবগুলো আপার ট্রায়াঙ্গুলার নিতাম, তাহলেও সেটা ভেক্টর স্পেস ফর্ম করতো। এমনকি আমি এভরি ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি নিতাম, ডায়াগোনাল এলিমেন্টে বাদে আশেপাশে সবগুলো জিরো এলিমেন্ট, তারাও একটা সাবস্পেস ফর্ম করতো। তার মানে ওর অনেক সাবস্পেস আমরা চিন্তা করে বের করে ফেলতে পারতেছি। আরো থাকতে পারে, যে কয়টা বের করছি তার থেকে বেশি থাকতে পারে। এই পর্যন্ত কারো এক্সাম্পল গুলা বুঝতে সমস্যা থাকলে বলবেন, আদারওয়াইজ সামনে আগাচ্ছি। আচ্ছা, এরপর একটা এক্সাম্পল দিতে যাচ্ছি। A subset of m n cross n that is not a subspace. উদাহরণ হিসেবে আমরা দিচ্ছি বি হিসাবে, তো অফকোর্স আমরা এম টু এম এন বাই এন নিচ্ছি। এন বাই এন আকারের এভরি ম্যাট্রিক্স। আর ডাব্লিউ হিসাবে নিচ্ছি হচ্ছে
সেট অফ ইনভার্টিবল মেট্রিসেস ইন এম এন বাই এন। তার মানে এন বাই এন সাইজের কেবল ইনভার্টিবল ম্যাট্রিক্স গুলো আমরা নিব। এরা কেন ফর্ম করবে না সেটার এক্সাম্পলটা খুব সহজ। একটা কাউন্টার এক্সাম্পল দিয়ে দেখাই চলে। এ একটা ম্যাট্রিক্স নিলাম, 1 2 3 4। এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত? ডিটারমিনেন্ট অফ এ আসতেছে হচ্ছে 4 2 4 একে 4 বিয়োগ 3 2 6 -2, হুইচ ইজ নট 0। তার মানে এ ডেফিনেটলি বিলং করে ডাব্লিউ তে, ইনভার্টিবল যেহেতু সে, সেহেতু। একইভাবে বি একটা ম্যাট্রিক্স নিলাম, -1 2 -3 4। এই লোকটা ডিটারমিনেন্ট কত হবে? ডিটারমিনেন্ট অফ বি হচ্ছে -1 × 4, সো -4, আর -2 × 3 হচ্ছে -6, সো -7 আছে +6 2, হুইচ ইজ অলসো নট 0। তার মানে বি ম্যাট্রিক্সটাও ইনভার্টিবল। তাহলে এই এ বি দুইজনেই ভি ডাব্লিউ তে বিলং করে। কিন্তু আমি যদি, আপনারা বোধহয় অলরেডি টের পাইছেন, আমি এ আর বি লেখার সময় এমন ভাবেই চুজ করছি যে ওদের সব এলিমেন্ট সেম, খালি ফার্স্ট কলামে একটা প্লাস আর একটা মাইনাস। যোগ করলে যেটা হবে, ফার্স্ট কলামটা 0 হয়ে যাবে, সেকেন্ড কলামটা ডাবল হয়ে যাবে। সো 4 আর 8 ডাজন্ট ম্যাটার, ওইটা কি হচ্ছে ডাজন্ট ম্যাটার। এই এ প্লাস বি ম্যাট্রিক্স, ওর ডিটারমিনেন্ট তার মানে কত? 0। তার মানে এ প্লাস বি ডাজ নট বিলং টু ডাব্লিউ। তাহলে ডাব্লিউ আসলে এই ভেক্টর স্পেসের সাবস্পেস না। এমনকি আরো সহজ ভাবেও করা যেত, কিন্তু আপনি জাস্ট 0 × ইনফ্যাক্ট জিরো ম্যাট্রিক্সই তো এখানে বিলং। আরো সহজ এক্সাম্পল ছিল জিরো ভেক্টর, যেটা এই ভেক্টর স্পেসে জিরো ভেক্টরটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স। আমি n = 2 চুজ করছি, বুঝতেই পারতেছেন, মানে 2 × 2 এর এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। সো এইটা ডাজ নট বিলং টু ডাব্লিউ। এই এক লাইনেই খেলা শেষ করে দেওয়া যেত, যে তার মানে জিরো যেহেতু বিলং করে না। কিন্তু আমরা আসলে সাধারণত এই সাবস্পেস চেক করার জন্য ওই দুইটা ক্রাইটেরিয়াতে বেশি ফোকাস করি। কেউ যদি ক্যাচ করতে পারেন দুই ক্রাইটেরিয়ার বাইরে ওই 10টার মধ্যে অন্য একটা ক্রাইটেরিয়া ছিল এটা, তো এইটা ক্যাচ যদি করতে পারেন, যে এটা দিয়ে চেক করে দেখে ফেলি, তাতেও চলতেছে, আমাদের সময় একটু বাঁচতেছে। এটা কোনো বিগ ডিল না যে এইটা দিয়ে ভেরিফাই করা যাবে না, এমন কোনো ব্যাপার স্যাপার নেই। আচ্ছা, নেক্সট এক্সাম্পলে আমরা গত ক্লাসে মনে করে দেখেন, সেট অফ অল ফাংশনস ডিফাইন্ড অন -∞ to ∞, সেট অফ অল ফাংশনস ডিফাইন্ড অন দ্য রিয়েল লাইন। এমন কোনো ফাংশন নেওয়া যাবে না যেটা রিয়েল লাইনে কোনো পয়েন্টে আনডিফাইন্ড, যেমন 1/x নেওয়া যাবে না ইত্যাদি। তো এইটা দেখছিলাম যে গতদিন আমরা ফাংশনের অ্যাডিশন অ্যান্ড স্কেলার মাল্টিপ্লিকেশন ডিফাইন করছিলাম কিভাবে, যে এফ প্লাস জি কে ডিফাইন করছিলাম এভাবে, যে সে যখন এক্স এর উপর অ্যাক্ট করে সে রেজাল্ট দেয় হচ্ছে f(x) প্লাস g(x), এভাবে ডিফাইন করছিলাম অ্যাডিশন। আর স্কেলার মাল্টিপ্লিকেশন ডিফাইন করছিলাম যে কে টাইমস এফ, সে যখন কোন এক্স এর উপর অ্যাক্ট করে সে রেজাল্ট প্রডিউস করে কে ইন্টু f(x). তো এই দুই অপারেশনের জন্য এই ভি কে, এই স্পেসটাকে ভেক্টর স্পেস প্রুফ করছিলাম। আজকে আমরা তার একটা সাবস্পেস নিব ডাব্লিউ। ডাব্লিউ হচ্ছে সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশনস অন -∞ to ∞। এই সেটটাকে শর্টকাটে এইভাবেও লেখ, কোশ্চেন ছিল, সরি, একটা কোশ্চেন ছিল আমরা ম্যাট্রিক্স এর এক্সাম্পলে। মেট্রিক্স আচ্ছা ব্যাক করতেছি। হ্যাঁ বলেন। স্যার আমাদের প্রথম এক্সাম্পলটা ছিল যেটা আসলে সাবস্পেস হয়, মানে হ্যাঁ, আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্স অথবা লোয়ার ট্রায়াঙ্গেল বা আপার ট্রায়াঙ্গেল। তো হ্যাঁ, আমরা সেকেন্ড অপশনটা ছিল যে এমন একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে আহ, আহ, যেটা হচ্ছে ইনভার্টিবল।
তো হ্যাঁ, ওইটা হচ্ছে যে যে সাবস্পেস হচ্ছে না। হ্যাঁ। বাট আমরা তো এমন ম্যাট্রিক্স চুজ করতে হবে যেটা সিমেট্রিক এবং একই সাথে ইনভার্টিবল। তো তাহলে তো স্যার দুইটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? আচ্ছা, যে আপনি আমরা এমন শোনেন, ম্যাট্রিক্স হতে পারি স্যার যেটা হচ্ছে যে সিমেট্রিক এবং একই সাথে ওটা স্যার ইনভার্টিবল, ডিটারমিনেন্ট জিরো না। কন্ট্রাডিক্টরি হচ্ছে না। শোনেন, আপনি যেটা বলছেন, আপনি এমন একটা সাবসেট বানাতে চান যার মেম্বার গুলো হবে সিমেট্রিক এবং ইনভার্টিবল। আপনি ভাবতেছেন সিমেট্রিক হইলে তো সাবস্পেস হয়, আর ইনভার্টিবল হইলে তো সাবস্পেস হয় না। তাহলে সিমেট্রিক এবং ইনভার্টিবল যদি নেই তাহলে কি হবে? প্রথমত আমি আগে বলি যে কি হবে। অ্যান্সারটা হচ্ছে যে ইনভার্টিবল হবে না, কারণ এই এই যে এই সেম জিরো ভেক্টরের যে যুক্তিটা, সিমেট্রিক এবং ইনভার্টিবল মেট্রিক্স গুলা নিয়ে যে সাবসেটটা বানাচ্ছি তার মধ্যে এই লোকটা বিলং করে না, কারণ ও ডিটারমিনেন্ট জিরো। সো সেটা সাবসেস হবে না। এবার আসি আপনার এই প্রশ্নে, যে সিমেট্রিক হইলে তো সাবসেস হওয়ার কথা ছিল। আপনি বোধহয় একটু ভুল বুঝছেন। ওর ওর থেকে নেওয়া কিছু সংখ্যক সিমেট্রিক ম্যাট্রিক্সের সেট বানালেই সে সাবস্পেস হবে না, অল সিমেট্রিক ম্যাট্রিক্স হওয়া লাগবে। আপনি যখন কেবল ইনভার্টিবল সিমেট্রিক ম্যাট্রিক্স গুলা নিচ্ছেন তখন অনেকগুলা সিমেট্রিক ম্যাট্রিক্সকে বাদ দিয়ে দিচ্ছেন। আমি কি বুঝাতে পারছি? আহ, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। তো যেটা বলতেছিলাম যে আমরা এখন এই ভি সেটের এমন একটা সাবসেট নিয়েছি, সেট অফ এভরি ফাংশন ডিফাইন্ড অন দ্য রিয়েল লাইন। তার একটা সাবসেট নিয়েছি এভরি কন্টিনিউয়াস ফাংশন অন রিয়েল লাইন, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, কোথাও ডিসকন্টিনিউয়াস না এমন ফাংশন নিয়ে কথা বলতেছি। কন্টিনিউয়াস ফাংশন, ডিসকন্টিনিউয়াস ফাংশনও ডিফাইন্ড হইতেই পারে। যেমন এরকম একটা ফাংশন যদি আমি এঁকে দেই রিয়েল লাইনের উপর, তাহলে এই পার্টিকুলার পয়েন্টে সে ডিসকন্টিনিউয়াস, কিন্তু সে ডিফাইন্ড কিন্তু এভরিওয়্যার। সো তার মানে এমন অনেক ফাংশন থাকতেই পারে যারা ডিফাইন্ড এভরিওয়্যার অন মাইনাস ইনফিনিটি ইনফিনিট, কিন্তু ডিসকন্টিনিউয়াস সব জায়গায়, কন্টিনিউয়াস সব জায়গায় না। তো আমরা যারা সব জায়গায় কন্টিনিউয়াস তাদেরকে নিয়ে একটা সেট বানাচ্ছি। এইটা কি সাবস্পেস কিনা? উত্তর হচ্ছে দুইটা ফাংশন ইন্ডিভিজুয়ালি যদি কন্টিনিউয়াস হয় তাদের যোগফলও কন্টিনিউয়াসই হয়। এবং একটা ফাংশনের সবাইকে যদি আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করি, এভরি পয়েন্টে যদি ফাংশনটার হাইটটাকে 5 টাইমস করে দিই, অরিজিনালি যদি ফাংশনটা কন্টিনিউয়াস থাকে, এই হাইট 5 টাইমস প্রতি পয়েন্টে বেড়ে যাতে কন্টিনিউটি হ্যাম্পার হয় না। তার মানে এইটা আসলে সাবস্পেস অফ ভি। এখন এ- ওর অনেক রকমের সাবস্পেস পসিবল। যেমন আমি ডাব্লিউ হিসেবে নিতে পারতাম ফাংশনস উইথ এমন সব ফাংশন যারা মাইনাস ইনফাইন থেকে ইনফাইনিটি এভরিবার ডিফারেন্সিয়েবল। তার মানে সেটাই কন্টিনিউয়াস যে সেটটা ডাব্লিউ, এই ডাব্লিউ এর আরেকটা আমি লিখেই ফেলি, ডাব্লিউ ড্যাশ একজনকে নিচ্ছি যে হচ্ছে সেট অফ অল ডিফারেন্সিয়েবল ফাংশনস অন মাইনাস ইনফিনিটি ইনফিনিটি। তাহলে এই ডাব্লিউ ড্যাশটা ডাব্লিউ এর সাবসেট, ডাব্লিউটা হচ্ছে ভি এর সাবসেট। ডাব্লিউ এর ভেতরে কন্টিনিউয়াস ফাংশন যারা আছে, একটা পয়েন্টে ফাংশন কন্টিনিউয়াস হইলে সে ডিফারেন্সিয়েবল হতেও পারে নাও পারে। তার মানে ডিফারেন্সিয়েবিলিটির কন্ডিশনটা আরেকটু শক্ত, যার কারণে ডাব্লিউ ড্যাশ সেটটা মোস্ট প্রবাবলি ডাব্লিউ সেটের থেকে আরো ছোট সাবসেট। এইটাও আসলে একই একই রকম সিম্পল লজিকে, অরিজিনালি দুটা ফাংশন ডিফারেন্সিয়েবল, তাহলে তাদের যোগফল ফাংশনটাও তো ডিফারেন্সিয়েবল হবেই। আবার একটা ফাংশনকে যদি 5 টাইমস হাইট বাড়ায় দিই সব জায়গায়, তাতে ডিফারেন্সিবিলিটি তো চেঞ্জ হচ্ছে না। সো সেম লজিকে এইটাও হচ্ছে সাবস্পেস অফ ভি। এবং এটাকে কিন্তু আপনি চাইলে বুঝতেই পারতেছেন সাবস্পেস অফ ডাব্লিউ হিসাবেও চিন্তা করা যায়, কারণ ডাব্লিউ নিজে তো একটা ভেক্টর স্পেস। ভি কে ভুলে যান, ডাব্লিউ কে একটা মাদার ভেক্টর স্পেস হিসেবে চিন্তা করেন, ডাব্লিউ ড্যাশ তার সাবস্পেস। আবার আমরা যদি এমন সব ফাংশন খুঁজি যাদের সেকেন্ড, এটা তো এই যে ডাব্লিউ ড্যাশ সেটটা, এই সেটটাকে একটা ইন্টারেস্টিং নোটেশন এক্সপ্রেস করা যায়। ওকে আমরা লিখি হচ্ছে c⁻1 মাইনাস ইনফিনিট থেকে ইনফাইনাইট। এই ওয়ান দিয়ে ডিনোট করে বোঝানো হয় যে ফার্স্ট ডেরিভেটিভ এক্সিস্ট করে। একইভাবে সি স্কোয়ারও আছে, সেকেন্ড ডেরিভেটিভ এক্সিস্ট করে, এটার নাম দিলাম সে ডাব্লিউ ড্যাশ। এইটাও সেম লজিকেই সাবস্পেস অফ ভি, and of course a subspace of W,
অ্যান্ড অফকোর্স সে যেহেতু ডাব্লিউ ড্যাশেরও ফার্স্ট ডেরিভেটিভ এক্সিস্ট না করলে সেকেন্ড ডেরিভেটিভ এক্সিস্ট করার কোয়েশ্চেনই থাকে না। সো ফার্স্ট ডেরিভেটিভ, টেকনিক্যালি এটা আসলে মিন করে বোথ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডেরিভেটিভ এক্সিস্ট করে। তার মানে আগে ফার্স্ট ডেরিভেটিভ এক্সিস্ট করা লাগবে, দেন সেকেন্ড ডেরিভেটিভে যাবো আমরা। সো ওই সেন্সে এই ডাব্লিউ ডাবল প্রাইমটা আসলে ডাব্লিউ প্রাইমের একটা সাবসেট। সো এইটাকে সাবস্পেস অফ ডাব্লিউ প্রাইম আকারও চিন্তা করা যেতে পারে। তো আপনারা যদি অ্যান্টনের বই দেখেন তাহলে ওখানে দেখবেন কে কার, এই যে আম, আরেকটা ছোট এক্সাম্পল যদি নেই, যে আমরা সে ফর এক্সাম্পল পিএন বলে কেউ একজন এক্সিস্ট করে, পিএন এর পরিচয় হচ্ছে সেট অফ অল পলিনোমিয়ালস অফ ডিগ্রি এন। তো সেট অফ অল পলিনোমিয়ালস অফ ডিগ্রি এন, দুইটা ডিগ্রি এন পলিনোমিয়ালকে যোগ করলে তার ডিগ্রি আনচেঞ্জ থাকে, রাইট? স্টিল ডিগ্রি এন পলিনোমিয়ালই থাকে। আর কোন একটা পলিনোমিয়ালকে যদি আমি আচ্ছা পিএন দিয়ে সাধারণত ডিনোট করা হয় এইটা, কিন্তু ওরা কি অন্য কিছু ডিনোট করছে কিনা আমি একটু দেখি বইতে, এক সেকেন্ড সময় দেন। যা ভাবছি তাই। জেনারেলি পিএন দিয়ে ম্যাথমেটিক্সের সেট অফ অল পলিনোমিয়ালস অফ ডিগ্রি এন মিন করা হয়, বাট ওরা একটু স্লাইটলি ডিফারেন্ট জিনিস মিন করছে। ওরা মিন করছে ডিগ্রি লেস অর ইকুয়াল টু এন। তার মানে এন এর থেকে ছোট ডিগ্রি গুলো এখানে থাকতে হবে। এবং এটা কেন জরুরি বলি, দুইটা ডিগ্রি, আমি এটা এই কথাটা রিয়েলাইজ করছি ওই কথাটা বলার সময়, যে দুইটা ডিগ্রি এন পলিনোমিয়ালকে যোগ করলে ডিগ্রি এন থেকে যায়। কথায় স্লাইট মিস্টেক আছে। ধরেন একটা পলিনোমিয়াল হচ্ছে -x² + x+1, আর একটা পলিনোমিয়াল হচ্ছে x² + 5x+6, দুইটি 2 ডিগ্রি পলিনোমিয়াল, কিন্তু একটা x² কোএফিসিয়েন্ট 1, একটা -1। সো যোগ করলে x² লিডিং কোএফিসিয়েন্ট, লিডিং পাওয়ারটা কাটা চলে যাচ্ছে, ওইটা তখন পাওয়ার 1 এ নেমে চলে যাচ্ছে, যার কারণে ভেক্টর স্পেসের এই কন্ডিশনটা ভায়োলেট হয়ে যাওয়ার একটা চান্স আছে। দ্যাট ইজ ওয়াই ওরা পিএন দিয়ে এইভাবে একটা সেট বানাইছে, এভরি পলিনোমিয়াল অফ ডিগ্রি লেস অর ইকুয়াল টু এন। এখন আপনি যদি এখান থেকে দুইটা পলিনোমিয়াল চুজ করেন, তাদের যোগফল এন এর থেকে বেশি ডিগ্রি বলা কোনোদিন হবে না, কমতে পারে, সমান থাকতে পারে। আবার একটা পলিনোমিয়ালের পুরাটাকে যদি আপনি 5 দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলেও সেই পলিনোমিয়াল ফাংশনটার ডিগ্রি এনই থেকে যাচ্ছে। হুইচ মিনস হুইচ মিনস যে এই পিএনটাও তার মানে হচ্ছে সাবস্পেস অফ ভি। এবং খেয়াল করে দেখেন, পলিনোমিয়াল ফাংশন গুলো পৃথিবীর সবচেয়ে ভদ্র ফাংশন, তারা কন্টিনিউয়াস এভরিওয়্যার, তাদের ডেরিভেটিভ এক্সিস্ট করে, তাদের সেকেন্ড ডেরিভেটিভ এক্সিস্ট করে, তাদের এভরি ডেরিভেটিভ এক্সিস্ট করে। যার কারণে আপনারা দেখবেন যদি বইটা খুলেন তাহলে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখাইছে এরকম, যে ধরা যাক এইটা হচ্ছে ওই অল ফাংশনস ডিফাইন্ড অন -∞ to ∞, তার একটা সাবস্পেস হিসাবে আমরা পেলাম হচ্ছে অল কন্টিনিউয়াস ফাংশনস অন -∞ to ∞, তার একটা সাবস্পেস আমরা পেলাম হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ, সরি ফার্স্ট ডেরিভেটিভ এক্সিস্ট করে। ইনফ্যাক্ট এরকম C1 C2 C3 C4 এভাবে লিখে লিখে ভেতরে ভেতরে অনেকগুলা বানানো যায়। শর্টকাটে আমরা এরকম একটা কিছু করতে পারি, যে একটা বক্স দিলাম যেটার ভিতরে লিখলাম হচ্ছে C⁴ ফর এনি পজিটিভ ইন্টিজার এম, একের থেকে বড় হওয়া লাগবে আর কি। And এর ভেতরে আরেকটা ছোট চিন্তা করেন, আসলে আমার আঁকাটা ভুল হয়েছে, আমার সাইজে কুলাচ্ছে না, আমি একটু শর্ট। আচ্ছা, এইটার নাম দিয়েছিলাম হচ্ছে C-∞ to ∞। তার ভেতরে আমরা দেখাইছিলাম হচ্ছে, এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। সি ফার্স্ট ডেরিভেটিভ এক্সিস্ট করে এমন ফাংশন গুলা, তার ভেতরে C2 আসবে, তার ভেতরে C3 আসবে। শর্টকাটে আমরা এভাবে দেখাইতে পারি যে C m-∞ এভাবে এভরি এম এর জন্য এটা সত্য।
এরপরে একটা ফাংশন আসতেছে হচ্ছে সি টু দা সেট আসতেছে সি টু দি পাওয়ার ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থেকে ইনফাইনাইট। এখানে মিন করা হচ্ছে সেই ফাংশনগুলো যাদেরকে ইনফাইনাইটলি মেনি টাইমস ডিফারেন্সিয়েট করা যায়, স্টিল সে ডিফারেন্সিয়েবল থাকে, মানে স্টিল সে গ্যাঞ্জাম করে না। এরাও এরও একটা সাবস্পেস ফাইনালি আমরা পাই হচ্ছে এই পিএন। পিএন হচ্ছে সবচেয়ে ভদ্র। পিএন মানে পিএন এর মেম্বার গুলো যেহেতু পলিনোমিয়াল, ওদেরকেও ইনফাইনাইট টাইমস ডিফারেন্সিয়েট করা যায়, স্টিল ডিফারেন্সিয়েবল থেকে যায়। সো এরকম একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখবেন বইতে আছে, যে একটা চেইনের মতো, যে সাবস্পেসের চেইন। নেক্সট আমরা একটা থিওরেম ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। ইফ W1 W2 আপ টু WR আর সংখ্যক সাবস্পেস আর সাবস্পেসেস of a vector space V, then W1 intersection W2 intersection up to WR, এদের সবাইকে যদি ইন্টারসেকশন নিই, সেটাও একটা সাবস্পেসই হবে, ইজ অলসো এ সাবস্পেস অফ ভি। এবং এটা রিয়েলাইজ করা খুবই সহজ, এটা প্রুফটা খুবই সহজ আসলে, দুইটা কন্ডিশন 1-2 লাইন করে প্রুফ হয়ে যায়। ধরেন আপনি ইউ কমা ভি নিলেন হচ্ছে, আমরা সুবিধার জন্য এই ইন্টারসেকশনটার, টোটাল ইন্টারসেকশনটার নাম দিলাম হচ্ছে ডাব্লিউ। সো ইউভি বিলংস টু ডাব্লিউ, যেটা কিনা আসলে W1 ইন্টারসেকশন W2 ইন্টারসেকশন WR। এর মানে হচ্ছে যেহেতু ইউভি এদের এই ইন্টারসেকশনে বিলং করে, তার মানে ইন্ডিভিজুয়ালি সে প্রত্যেকটা WI তে বিলং করে, ফর অল আই। আর প্রত্যেকটা WI নিজেরা যেহেতু সাবস্পেস, সেহেতু প্রত্যেকেই যেহেতু সাবস্পেস, তার মানে এদের যোগ, সাবস্পেসের প্রথম কন্ডিশন অনুযায়ী যোগফলটা সেই সাবস্পেসে বিলং করে। আর এই যোগফলটা যেহেতু এভরি WI তে বিলং করে, সেহেতু এই যোগফলটা তাদের সবার ইন্টারসেকশনও বিলং করে। সো প্রথম কন্ডিশন চেক করা ডান। দ্বিতীয় কন্ডিশন, কে যদি একটা রিয়েল নাম্বার হয়, তাহলে নিলাম ইউ বিলংস টু WI, সরি ডাব্লিউ। ডাব্লিউ যেহেতু সবগুলা WI এর ইন্টারসেকশন আগের মতোই, তার মানে ইউটা প্রত্যেক WI তে বিলং করে। আর প্রত্যেকটা WI যেহেতু সাবস্পেস, কে দিয়ে মাল্টিপ্লাই করার পর কে ইউটাও ওই WI এর ভেতরেই থেকে যাবে, এন্ড এটা এভরি WI এর জন্য সত্য। আর এভরি WI এর ভিতর যেহেতু কে ইউ আছে, তাহলে কে ইউ তাদের সবার ইন্টারসেকশনও থাকতে হবে। তার মানে থিওরেম প্রুভড। আর বুঝতে কোনো সমস্যা থাকলে বলবেন। সো আমরা এর আগে কোনো একটা কেস যদি চিন্তা করি, ধরেন এই কেসটাই চিন্তা করি, সবগুলা লোয়ার ট্রায়াঙ্গুলার, আচ্ছা লোয়ার ট্রায়াঙ্গুলার আপার ট্রায়াঙ্গুলারের মধ্যে ইন্টারসেকশন করলে কারা থাকে? হ্যাঁ হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং এক্সাম্পল। ধরেন সবগুলা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মিলে একটা সাবস্পেস ফর্ম করছেন W1, আর সবগুলা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মিলে সাবস্পেস ফর্ম করছেন W2। তাহলে এই W1 আর W2 কে ইন্টারসেকশন করলে কারা থাকে? সেই সব ম্যাট্রিক্স যারা বোথ লোয়ার এন্ড আপার ট্রায়াঙ্গুলার। একটু চিন্তা করলেই দেখবেন এই কন্ডিশন ফুলফিল করে কেবল ডায়াগোনাল ম্যাট্রিক্স গুলা। সো W1 আর W2 কে ইন্টারসেকশন করলে ঠিক এই লোকটাকেই পাওয়া যায়, যে কিনা একটা সাবস্পেস, আমরা আগেই দেখে এসেছি। সো দুইটা সাবস্পেসের ইন্টারসেকশন করেও আর একটা সাবস্পেসই জেনারেট হয়। আচ্ছা, নেক্সট আমরা একটা ডেফিনেশন দিতে যাচ্ছি, লিনিয়ার কম্বিনেশন। ডেফিনেশনটা আগেও দেওয়া হয়েছে, এবার ভেক্টরের সেন্সে দিতেছি। ইফ W is a vector in a vector space V, then W is said to be a linear combination
of v1 v2 up to vn in V if W can be expressed as expressed in the form W equals to sum K1 V1 plus K2 V2 plus Kn Vn, where K1 থেকে Kn পর্যন্ত যারা আছে এরা হচ্ছে স্কেলার্স। These scalars are called coefficients of the linear combination. আচ্ছা, এটা আমাদের আগে পরিচিত জিনিসই, আরেকবার একটু ভেক্টর স্পেসের জন্য আলাদাভাবে স্পেশালি ডিফাইন করলাম। এন্ড ডিফাইন করার উদ্দেশ্য হচ্ছে আমরা এই লিনিয়ার কম্বিনেশনের সাথে রিলেটেড একটা থিওরেম দিতে যাচ্ছি। থিওরেমটা হচ্ছে ইফ S equals to W1 W2 WR is a non-empty set of vectors in a vector space V, then প্রথম claim, the set W of all linear combinations of the vectors in S is a subspace of V. B, the set W in part A is the smallest subspace of V that contains all of the vectors in S, in the sense that আচ্ছা এটা পাবেন, এটাই এ পর্যন্ত সেন্স মেক করতেছে পুরো। আচ্ছা, কথাগুলো একটু ভালো করে দেখেন। প্রথমত আমরা ভেক্টর স্পেস ভি থেকে আমাদের চয়েস মতো কোনো এক আর সংখ্যক ভেক্টর নিচ্ছি। দেন এদের এভরি লিনিয়ার কম্বিনেশন মিলে একটা সেট বানাইছি যার নাম দিছি ডাব্লিউ। এই আর সংখ্যক ভেক্টরের এভরি পসিবল লিনিয়ার কম্বিনেশন বানাইছি, বানায় বানায় একটা বস্তায় ভরছি। বস্তাটা ভরা শেষ হলে বস্তার নাম দিছি ডাব্লিউ। দেন ক্লেইম হচ্ছে ডাব্লিউ হচ্ছে একটা সাবস্পেস অফ এস, অফ ভি। আর শুধু যে সে সাবস্পেস অফ ভি তাই না, তার ব্যাপারে এটাও বলা হচ্ছে সে হচ্ছে
এই ভেক্টর গুলাকে কন্টেইন করে এমন অনেক সাবস্পেসই থাকতে পারে। যেহেতু এভরি লিনিয়ার কম্বিনেশন নিয়ে আমি বানাইছি, এরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে নিজেরাও একটা লিনিয়ার কম্বিনেশন, মানে এ- একটা কম্বিনেশন এরকম হইতে পারে 1 × W1 প্লাস 0 × W2 প্লাস বাকি সবগুলো 0, তাহলে এক্স্যাক্টলি W1ই পাইছেন। তাহলে এরা প্রত্যেকেই সেই লিনিয়ার কম্বিনেশনের মধ্যে স্থান পাচ্ছে, কিন্তু লিনিয়ার কম্বিনেশনের লিস্টে বস্তার ভিতরে। তো এরা প্রত্যেকে তেমন এই বস্তায় বিলং করে। এখন আরো অনেক সাবস্পেস থাকতে পারে যাদের মধ্যে এই আর সংখ্যক ভেক্টরের সবাই বিলং করে, কিন্তু তাদের মধ্যে এই ডাব্লিউটাই স্মলেস্ট। এখানে স্মলেস্ট বলতে মিন করা হচ্ছে যে এদের এই আর সংখ্যক ভেক্টরকে কন্টেইন করা আরেকটা সাবস্পেস যদি নেই, তাহলে সেইটা এই ডাব্লিউ এর সুপারসেট হবে। এখন এই আইডিয়াগুলা আসলে কি মিন করতেছে এইটা বোঝাটা বেশি জরুরি। হ্যাঁ, প্রুফও আমরা ছোট করে প্রুফ, মানে ছোট মুখে মুখে প্রুফ করার মতো জিনিসগুলো, বাট বেশি জরুরি এটা বোঝা যে ওরা আসলে কি মিন করতেছে। দেখেন, ইমাজিন করেন R3, R3 থেকে দুইটা চয়েস মতো ভেক্টর নেন I আর J। তাহলে আমরা ভেক্টর স্পেস হিসাবে চিন্তা করতেছি R3, আর তার থেকে যে আর সংখ্যক ভেক্টর চয়েস মতো নিয়ে একটা সেট এস বানাইছি, সেখানে আমরা আমাদের এস সেটটাকে এভাবে বানাইছি, শুধু I আর J নিছি। এইবার চিন্তা করেন ডাব্লিউ কেমন হবে দেখতে। ডাব্লিউ হবে হচ্ছে এই I আর J এর এভরি লিনিয়ার কম্বিনেশন। কেউ কি আমাকে বলতে পারবেন এই ডাব্লিউ সেটটা তাহলে আসলে কে? আমাদের পরিচিত কেউ কি? সামথিং আই প্লাস সামথিং যে ফরম্যাটের সকল ভেক্টর মিলে যে সেটটা, তার নাম কি? R2। বেসিক্যালি 2 ডাইমেনশনাল প্লেন। এবং R2 R3 এর একটা সাবস্পেস, কারণ R3 নিজে একটা স্ট্যান্ডঅ্যালোন ভেক্টর স্পেস, R2 নিজে একটা স্ট্যান্ডঅ্যালোন ভেক্টর স্পেস, এবং R2 পুরাটাই R3 তে বিলং করে। এই যে প্লেনটা Z = 0, যে প্লেনটা, এই প্লেনটা হচ্ছে R2, সেটা পুরাটা R3 তে বিলং করে। তার মানে R2 R3 একটা সাবসেট। দুইজনই যেহেতু ভেক্টর স্পেস, আমি বলে দিতে পারি যে R2 R3 এর একটা সাবস্পেস। সো এখানে এই 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 কথাটা দিয়ে যা বোঝানো হয়েছে সেটাকে একটা একটা এক্সাম্পলের মাধ্যমে আমি এক্সপ্লেন করলাম। একটা ভেক্টর স্পেস নিছি, তার থেকে পছন্দ মতো দুইটা ভেক্টর নিছি, নিয়ে ওই দুই ভেক্টর এভরি লিনিয়ার কম্বিনেশন করে একটা সেট ফর্ম করছি। এই সেটটা আলটিমেটলি মাদার সেটের একটা সাবস্পেস হচ্ছে। এই এক্সাম্পলের জন্য হচ্ছে, এভরি এক্সাম্পলের জন্য হবে, সেটাই তারা ক্লেম করছে পার্ট এ তে। আর পার্ট বি এর কথাটা যদি এই সেম এক্সাম্পল দিয়ে রিয়েলাইজ করতে চাই, আপনি R3 এর আরো সাবস্পেসও খুঁজে পেতে পারেন হয়তো, কিন্তু যাদেরকেই পাবেন না কেন, এই I আর J উভয়কে কন্টেইন করে এরকম সাবস্পেস গুলোর মধ্যে R2টাই সবচেয়ে ছোট হবে। তবে আমি যতটুকু বুঝতেছি যে এদেরকে কন্টেইন করা একমাত্র সাবস্পেস এই এক্সাম্পলে R2ই আসতেছে। তো বোঝার জন্য আমি এজন্য আরেকটা সেটের এক্সাম্পল দিই। সে আমি অন্য একটা সেট বানাচ্ছি S ড্যাশ, যেখানে আছে শুধুই আই। এই আর এর ভ্যালু যে 1 হইতে পারবে না কেউ তো বলে নাই, আমি একটাই মাত্র ভেক্টর নিচ্ছি। তাহলে একে ইউজ করে আমি W ড্যাশ একটা সেট বানাচ্ছি এভরি লিনিয়ার কম্বিনেশন অফ আই। তার মানে Xi such that X belongs to R। এইটা আসলে নান আদার দেন দ্য রিয়েল লাইন। তো এই আই, এই S ড্যাশ সেটের মেম্বার আই একটাই আছে। তারপর ভদ্রতা করে বলার জন্য বলতেছি, S ড্যাশ সেটের মেম্বার গুলাকে কন্টেইন করে এরকম একটা সাবস্পেস হচ্ছে আর, কিন্তু আর আবার R2 এর সাবসেট। তার মানে বুঝতেই পারতেছেন যে এই সাবস্পেসটাকে R2 ও কন্টেইন করে। সো ওকে কন্টেইন করা সাবস্পেস আর, ওকে কন্টেইন করা সাবস্পেস R2, কিন্তু আর হচ্ছে স্মলেস্ট। সো এইভাবে এক্স্যাক্টলি মানে ওর লিনিয়ার কম্বিনেশন করে করে যাকে বানাচ্ছি, যেই ডাব্লিউটাকে পাচ্ছি, এই ডাব্লিউটাই স্মলেস্ট সাবস্পেস অফ ভি হবে, যে কিনা এস এর সব মেম্বারকে কন্টেইন করে। অন্য আরো কাউকে পাইলে সেটা ওর থেকে বড় কেউ হবে। আশা করি রিলেট করতে পারছেন থিওরেমে কি মিন করা হয়েছে। এখন প্রুফে যদি যাই, একেবারেই সহজ। ধরা যাক U, V আপনি নিচ্ছেন ডাব্লিউ থেকে, এই নাম্বারটা প্রুফ করতেছে। তার মানে ইউ দেখতে নিশ্চয়ই সাম লিনিয়ার কম্বিনেশন অফ ওই W1 থেকে W1। কারণ
ডাব্লিউ সেটটা আপনি বানাইছেন এভাবে, যাকে আপনি সাবস্পেস প্রমাণ করতে চাচ্ছেন তাকে বানাইছেন এভাবে, এভরি লিনিয়ার কম্বিনেশন অফ ডাব্লিউ ওয়ান থেকে ডাব্লিউ আর। সো ওর মধ্যে থেকে দুইটা ভেক্টর নিয়েছি ইউভি, সে নিশ্চয়ই লিনিয়ার, ইউভি প্রত্যেকেই নিশ্চয়ই লিনিয়ার কম্বিনেশন অফ ডাব্লিউ ওয়ান থেকে ডাব্লিউ আর হইতে হবে। একইভাবে ভিও হচ্ছে সাম বি ওয়ান ডাব্লিউ ওয়ান ডট 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 বি আর ডাব্লিউ ওয়ান। তাহলে এদের দুইজনকে যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি এ ওয়ান প্লাস বি ওয়ান কমন নিয়ে ডাব্লিউ ওয়ান, ইত্যাদি ইত্যাদি। সো এ আর প্লাস বি আর কমন নিয়ে ডাব্লিউ আর, উইচ মিনস এইটাও আসলে একটা লিনিয়ার কম্বিনেশন অফ ডাব্লিউ ওয়ান থেকে ডাব্লিউ আর। তার মানে এই ইউ প্লাস ভি ভেক্টরটা ডাব্লিউ তে বিলং করে। শুধু তাই না, কে টাইমস ইউ ও যদি চিন্তা করেন সেটা আসতেছে হচ্ছে কে এ ওয়ান ডাব্লিউ ওয়ান, ইত্যাদি ইত্যাদি, প্রত্যেকে কে দিয়ে গুণ হয়ে যাচ্ছে, কে এ আর ডাব্লিউ আর। এইটাও ওই লিনিয়ার কম্বিনেশনই হচ্ছে ওই ভেক্টরগুলো। So এইটাও আসলে ডাব্লিউ তে বিলং করার যোগ্যতা রাখে। তার মানে আমরা প্রমাণ করতে পারছি ডাব্লিউ ইজ সাবস্পেস অফ ভি। এইভাবে ফর্ম করে আমি একটা সাবস্পেস পাচ্ছি। আচ্ছা, এবার পার্ট বি তে আসি। এখানে আমরা অ্যাজিউম করব, কি প্রমাণ করতে হবে, যে আরো একটারে যদি খুঁজে পাই, আরেকটা স্পেস যদি সাবস্পেস যদি খুঁজে পাই যে এই ভেক্টর গুলাকে কন্টেইন করে, তাহলে সেটা ডাব্লিউ এর সুপারসেট হওয়া লাগবে। এইটা দেখাইতে পারলে প্রমাণ হয়ে যাবে যে ডাব্লিউটাই এদের কন্টেইন করা স্মলেস্ট। সো র্যান্ডমলি আমরা আরেকটা ভেক্টর স্পেস নিলাম, লেট ডাব্লিউ ড্যাশ বি অ্যানাদার ভেক্টর স্পেস containing ডাব্লিউ ওয়ান থেকে ডাব্লিউ আর। দেন খেয়াল করে দেখেন, আমরা সাবস্পেস হলে জানি যে অ্যাডিশনের ক্লোজার বলতেছে যে কোনো দুই ভেক্টরের যোগফল ওখানে বিলং করে। সো ইউ প্লাস ভি বিলংস টু ডাব্লিউ ড্যাশ হবে। আবার স্কেলার মাল্টিপ্লাইয়ের আইডিয়া বলতেছে কে ইউ বিলংস টু ডাব্লিউ ড্যাশ হবে। এই দুইটা আইডিয়াকে আমরা একত্রিত করে লিখতে পারি এক লাইনে, যে কে ওয়ান ইউ ইউ প্লাস কে টু ভি, এইটা ডাব্লিউ ড্যাশে বিলং করতে হবে। এইটার মধ্যে দুইটা শর্তই পূরণ হয়ে গেছে। সো টেকনিক্যালি সেই সেন্সে যেহেতু ডাব্লিউ ড্যাশ একটা ভেক্টর স্পেস, তাহলে ওই অ্যাডিশনের ক্লোজার, দেন ডাব্লিউ ড্যাশ ইজ ক্লোজড আন্ডার অ্যাডিশন অ্যান্ড ভেক্টর মাল্টিপ্লিকেশন। এর মানে হচ্ছে এই যে এই দুই আইডিয়াকে একত্রিত করে লিখে ফেলা যায়, কে ওয়ান ইউ ওয়ান, সরি, কে ওয়ান ডাব্লিউ ওয়ান আপ টু কে আর ডাব্লিউ আর, ওর ভেতর থেকে আমি আর সংখ্যক ভেক্টরকে চুজ করে ফেললাম and তাদের লিনিয়ার কম্বিনেশন বানায় ফেললাম। তাহলে এই লিনিয়ার কম্বিনেশনটাও ডাব্লিউ ড্যাশে বিলং করতে হবে। এখন ছোটবেলা থেকে আমরা একটা জিনিস শিখে আসতেছি, যে এক্স বিলংস টু এ থেকে যদি প্রমাণ করতে পারি যে এক্স বিলংস টু বি, তাহলে প্রমাণ হয়ে যায় এই যে সাবসেট অফ বি। আমরা এখানে সেই আইডিয়াটি ইউজ করতে যাচ্ছি। এই যে লিনিয়ার কম্বিনেশন অরিজিনালি মেম্বার ডাব্লিউ এর, কারণ এই আর সংখ্যক ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন গুলো নিয়ে নিয়ে ডাব্লিউ কে ফর্ম করছি। সো সেই ডাব্লিউ এর মেম্বারটা ডাব্লিউ ড্যাশে বিলং করে, তার মানে আমি আসলে প্রমাণ করতে পারছি ডাব্লিউ ইজ এ সাবসেট অফ ডাব্লিউ ড্যাশ। তার মানে প্রমাণ হয়ে গেছে যে ডাব্লিউ ইজ দ্য স্মলেস্ট ব্লা 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 ব্লা, মূল যে স্টেটমেন্টটা। কারো কোনো বুঝতে সমস্যা থাকলে বলবেন প্লিজ। অলরাইট, আমরা এখন একটা ডেফিনেশন দিতে যাচ্ছি।
if S equals to W1 WR is a non-empty set of vectors in a vector space V, then the subspace W of V that consists of all possible linear combinations of the vectors in S is called the subspace of V generated by S. And we say that the vectors W1 থেকে WR span W. We denote this subspace as span W or তার মানে দাঁড়াচ্ছে এই ডেফিনেশনে যেটা বলা হলো আগের পেজে যেই ডাব্লিউ সেটটা আমরা বানাইছিলাম এখানে এভরি লিনিয়ার কম্বিনেশন এই এস সেটের মেম্বার গুলার এভরি লিনিয়ার কম্বিনেশন নিয়ে একটা ডাব্লিউ সেট বানাইছিলাম এবং প্রমাণ করছে যে সে একটা সাবস্পেস ফর্ম করে। এই সাবস্পেসটাকে বলা হয় সাবস্পেস জেনারেটেড বাই এস। যেই ভেক্টর গুলা দিয়ে লিনিয়ার কম্বিনেশন করে করে পুরো স্পেসটাকে ফর্ম করছি বা স্প্যান করছি, সেই ভেক্টর গুলাকে একটা সেটে বন্দি করব, নাম দিব এস। আমরা এই ভেক্টর স্পেসটাকে এই সাবস্পেসটাকে বলবো ডাব্লিউ হচ্ছে সাবস্পেস জেনারেটেড বাই এস, অথবা এখানে আরো ডিটেলে বলতে গেলে সাবস্পেস অফ ভি জেনারেটেড বাই এস। এটার আরেকটা নাম হচ্ছে আমরা বলি যে এই ভেক্টর গুলা ডাব্লিউ স্পেস কে স্প্যান করে বা এস দিয়ে ডাব্লিউ স্প্যান হয়। এস এস স্প্যানস ডাব্লিউ, দুইটা ল্যাঙ্গুয়েজ, অনেক রকম ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি যে এস স্প্যানস ডাব্লিউ অথবা ডাব্লিউ ইজ স্প্যান বাই এস, অথবা একবার এই যে এটার মতন যে সেট সরাসরি নামই বলে দেই ভেক্টর গুলার, এই ভেক্টর গুলা স্প্যান ডাব্লিউ, এভাবে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথাটাকে বলা হয়। এইবার ডেফিনেশনটা যদি বুঝে থাকে, আচ্ছা আমি এই পেজেই এক্সাম্পল দিয়ে ফেলি। কেউ কি আমাকে বলতে পারবেন তাহলে স্প্যান বাই আই ক্যাপ আর জে ক্যাপ এদের দুইজনকে দিয়ে কোন স্পেসটা স্প্যান হয়? এনিওয়ান? এই দুই ভেক্টর দিয়ে স্প্যান কি হয় বলতে পারতেছেন না কেউ? এদের এভরি লিনিয়ার কম্বিনেশন দিয়ে একটু আগেও আমরা দেখে আসলাম R2 স্প্যান হয়। যদি আই জে কে তিনটা নিতাম, এদের তিনজনকে দিয়ে কোন স্পেসটা স্প্যান হয়? R³ R3 হবে। শুধু আই দিয়ে স্প্যান করলে আমরা পাচ্ছিলাম হচ্ছে আহ শুধু রিয়েল লাইন আর।
এখন নেসেসারি না যে ইউনিট স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টর গুলা দিয়ে স্প্যান করতে হবে। 2i+j আর 2i-j এই দুইটা ভেক্টর দিয়েও পুরো R2 স্প্যান হয়ে যায়। এগুলা নিজেরা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে এমনি বুঝতে পারবেন। আর আমরা এক দুইটা প্রবলেম এখন একটু দেখবো ছোট ছোট, সেগুলো দেখলে আমাদের বুঝতে সহজ হবে। আহ, আমরা জাস্ট স্প্যানিং এর কেস বোঝানোর জন্য আমরা বলতে পারি যে Pn এইটাকে আমরা বলতে পারি স্প্যান বাই দ্য পলিনোমিয়ালস 1x x² x⁴n। এই n+1 সংখ্যক পলিনোমিয়াল নিলাম, তাদের এভরি লিনিয়ার কম্বিনেশন নিয়ে নিয়ে যদি আমি একটা স্পেস বানাই, তাহলে সেই স্পেসটাই হচ্ছে এন বা তার ছোট ডিগ্রি সকল পলিনোমিয়ালের স্পেস ফর্ম হয়ে যাবে, রাইট? এভাবে নিজেরা চিন্তা চিন্তা করে বানানো সম্ভব। আমরা একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি একটা। কনসিডার কনসিডার ইউ ইকুয়ালস টু হচ্ছে একটা ভেক্টর 1,2,-1, আর ভি একটা ভেক্টর 6,4,2। এরা প্রত্যেকেই বিলং করে R3 তে, রাইট? শো দ্যাট W equals to 927 is a linear combination of UV, but W dash equal to 4-1 8 is not. এটা আসলে কিভাবে করব? সো আমরা ধরে নিলাম যে U ইকুয়ালস টু আসলে ইউ তো না, আমরা ধরে নিলাম W ইকুয়ালস টু আসলে সাম k1u প্লাস k2v। ইন আদার ওয়ার্ডস, আমরা ধরে নিলাম 927 হচ্ছে k1 টাইমস 1 2 - 1 প্লাস k2 টাইমস 6 4 2। যদি এরকম কোনো k1 k2 এক্সিস্ট করে তাহলে বোঝা যাবে ডাব্লিউটা আসলে ইউ আর ভি এর লিনিয়ার কম্বিনেশন। আর যদি এমন কোনো k1 k2 খুঁজে না পাই, যদি এমন কোনো k1 k2 এক্সিস্ট না করে, তার মানে ডাব্লিউটা ইউ আর ভি এর লিনিয়ার কম্বিনেশন না। সো 927 ইকুয়ালস টু আসছে, আমরা যদি k1 দিয়ে মাল্টিপ্লাই করে দিই এবং যোগও করে দিই এরপর, তাহলে আসতেছে হচ্ছে k1 প্লাস এখান থেকে 6k2। ফার্স্ট কোয়াড্রেন্ট গুলোকে যোগ করলাম, আই জে কে, এটা ভেক্টরই তো, i+2j-3k এভাবে চিন্তা করতে পারেন, জাস্ট ব্র্যাকেট দিয়ে লিখতেছি। তো আই এর কম্পোনেন্ট গুলো যোগ করছি, এবার জে এর গুলো যোগ করি, 2k1 প্লাস 4k2 আর মাইনাস k1 প্লাস 2k2। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা সিস্টেম ফর্ম হচ্ছে, যে কম্পোনেন্ট ওয়াইজ যদি ইকুয়েট করি, তাহলে k1 প্লাস 6k2 হচ্ছে 9, 2k1 প্লাস 4k2 আসতেছে হচ্ছে 2, আর -k1 প্লাস 2k2 আসতেছে হচ্ছে 7। এই সিস্টেমটা দেখেন, ভ্যারিয়েবল দুইটা কিন্তু ইকুয়েশন তিনটা, সো দেয়ার ইজ এ চান্স যে কনসিস্টেন্ট সলিউশন নাই। প্রথম যেটাকে সলভ করলেন সেটাকে 3 নম্বরে বসায় দেখলেন যে কাজ হয় না। তো এরকম কেস আমরা খুব সহজে ডিল করি কিভাবে, দেখেন যে আমি যদি অগমেন্টেড ম্যাট্রিক্সে চলে যাই, k1 প্লাস 6k2 ইকুয়ালস টু 9 ছিল সম্ভবত। 2 4 2 -1 2 7, 2 4 2 -1 2 7, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সো আমরা যদি আমাদের অপারেশনস চালাই, সো প্রথম রোটাকে তো আমরা আনচেঞ্জ রাখি, রাইট? সো 1 6 9, 2 থেকে 1 এর ডাবল বিয়োগ করতে হবে, তার মানে R2 ড্যাশ ইকুয়ালস টু R2 - 2R1।
সো 0, 6 ডাবল 12, 4 থেকে বিয়োগ করলে -8, আর 9 ডাবল 18, 2 থেকে বিয়োগ করলে -16, আর লাস্টে R3 ড্যাশ হবে হচ্ছে R3-র সাথে খালি R1 কে যোগ করে দিলেই চলতেছে। 0, তাহলে 6 আর 2 8, 7 আর 9 16। এর পরের লাইনে আমরা গিয়ে 169, টেকনিক্যালি মানে আমার একদম ফর্মালিটি মেনটেন করলে যেটা করতে হতো -8 কমন নিতে হইতো, 8 কমন নিতে হইতো, বাট এই অঙ্ক করার জন্য এগুলো লাগতেছে না। আমরা সিম্পলি যদি এখন এই স্টেজে R3-R3 প্লাস R2 করে দিই, তাহলে কাজ হয়ে যাচ্ছে। 0, -8, -16, তো 0, 0, 0। তার মানে এইখান থেকে আমরা বলে দিতে পারতেছি যে K2, -8 -16কে ভাগ করলে হয় 2, সো KT ইকুয়ালস টু 2। আর K1 তাহলে কত আসতেছে, এইটার সাথে 2 মাল্টিপ্লাই করে ওপাশে পাঠাইতে হবে। সো 6 দুগুণী 12, 9 বিয়োগ 12 হচ্ছে -3। সো এরকম লিনিয়ার কম্বিনেশন এক্সিস্ট করে, এটাই শুধু পাইলাম না, এক্সাক্ট কম্বিনেশনটাও পেয়ে গেছি, লিনিয়ার কম্বিনেশনের কোএফিসিয়েন্ট গুলা। সো ডাব্লিউ কে আমি লিখে ফেলতে পারি হচ্ছে 2U - 3V। সো ডাব্লিউ কে আমরা লিনিয়ার কম্বিনেশন আসলে দেখাইতে পারছি। এখন এ- এই অঙ্কেই দ্বিতীয় পার্টে বলতেছে ডাব্লিউ ড্যাশের জন্য এই কথাটা সত্য না। ডাব্লিউ ড্যাশের জন্য আমার চেঞ্জ হবে কোথায়, ক্যালকুলেশনে শুধু এই জায়গাটায়। এখানে যদি ডাব্লিউ ড্যাশ বসাই, এখানে আসবে 4 - 1 8। তার মানে এই যে রাইট হ্যান্ড সাইড গুলা খালি চেঞ্জ হবে, আসবে 4 - 1 8। তো আমরা যেটা করতে পারি কষ্ট কমানোর জন্য, এইখানে আরেকটা কলাম দিয়ে ফেলতে পারি, 4 - 1 8, এবং সেম ক্যালকুলেশন গুলো এখানে একটু করে ফেলতে পারি, তাহলে আমাদের কাজ বাঁচলো আর কি। R2 - 2 - 2 তাহলে এই লোকটা হবে হচ্ছে দিস মাইনাস ডাবল অফ দিস। সো এই 4টা রয়ে যাবে, এটা হবে হচ্ছে -9। আর এই লোকটা হবে হচ্ছে এটার সাথে এটা যোগ করলে যা হয় 12, 4টা রয়ে যাবে। এখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে R3 R2 যোগ করে ফেলতেছি। সো 12 - 9 হচ্ছে, এই -9টা দেখে দিছি, এইখানে 12 - 9 হচ্ছে 3। তাহলে দেখেন এইটুকু মিলে অল জিরো হয়ে যাওয়াতে ইকুয়েশনটাই গায়েব হয়ে গেছিল। কিন্তু এখন দ্বিতীয় ইকুয়েশনটার জন্য যেটা হচ্ছে, লেফট সাইড 0 কিন্তু রাইট সাইড 3, তার মানে ইনকনসিস্টেন্ট। তার মানে ডাব্লিউ ড্যাশ ক্যান নট বি এ লিনিয়ার কম্বিনেশন। এরকম কোনো K1 K2 এক্সিস্ট করে না, তার মানে এরকম লিনিয়ার কম্বিনেশন এক্সিস্ট করে না। তাহলে ডাব্লিউ ড্যাশ ক্যান নট বি এ লিনিয়ার কম্বিনেশন অফ ইউভি। কোথাও বুঝতে সমস্যা থাকলে বলবেন। আচ্ছা, আমার একটুখানির জন্য আমার ক্লাসটা একটু লম্বা হচ্ছে। আমি যদি আর 15টা মিনিট পাই, আমি টপিকটা শেষ করে উঠতে পারি আজকে, আদারওয়াইজ এইটুকু ঝুলে থাকবে। তো আপনাদের উপর ডিপেন্ড করতেছে, আপনারা কি বলেন, আমি কি কন্টিনিউ করব? জি স্যার। স্যার, নেক্সট দিন টপিকটা কন্টিনিউ করা যায় না স্যার? মানে তাহলে আর কি একটু ডিসকন্টিনিউটি চলে আসবে, তো এটা একটা প্রবলেম। আর একটা হচ্ছে যে নতুন দিন নতুন টপিক শুরু করতে চাচ্ছি, কারণ নেক্সট দিনের টপিকটাও বড়। মিনিট আচ্ছা, সমস্যা নাই স্যার, আজকেই তাহলে শেষ করেন। হ্যাঁ, 15 মিনিটের মধ্যে হয়তো শেষ করতে পারবো। থ্যাংক ইউ। আমি কন্টিনিউ করি। আমরা কিছুক্ষণ আগে স্প্যান নিয়ে কথা বলছি, রাইট? লিনিয়ার কম্বিনেশন নিয়ে কথা বলার পরই স্প্যানের প্রসঙ্গটা আনছি। So ওই রিলেটেড একটা প্রবলেম দেখি। ডিটারমাইন whether the vectors
v1 equals to 112, v2 equals to 101, and v3 equals to 213, span R3। দেখেন কিছুক্ষণ আগে এখানে আমি একটা এক্সাম্পল দিতে গিয়ে বলছিলাম যে এখানে আই যেই হইতে হবে এমন তো না, 2i প্লাস জে, 2i মাইনাস জে, এই দুইটা ভেক্টর দিয়েও পুরো R2 স্প্যান হয়। চেক করে দেখতে পারেন, আমার কথা আপাতত বিশ্বাস করেন যে আসলে স্প্যান হয়। তো সবসময় যে হবে তা তো না। এই তিন R3 স্প্যান করার জন্য মিনিমাম তিনটা ভেক্টর লাগবে, এটা আমরা ইনটুইটিভলি বুঝতে পারতেছি। যেমন আই জে কে তিনটা দিয়ে R3 স্প্যান হয়, একটারে কমাই দিলে তো পুরো R3 স্প্যান হবে না। তার মানে স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টর আই জে কে ছাড়া অন্য কাউকেও যদি নেই তারপরও তিনটা মেবি নিতে হবে, সেখানে তিনটা ভেক্টর আছে। বা তিনটা ভেক্টর থাকলেই যে R3 স্প্যান হবে তার গ্যারান্টি নেই। ফর এক্সাম্পল একটা ভেক্টর নিলাম আই, একটা ভেক্টর নিলাম জে, আর একটা ভেক্টর নিলাম আই প্লাস জে। এদেরকে দিয়ে যদি আমি স্প্যান তৈরি করি তাহলে R3 জেনারেট হয় না, বরং R2টাই জেনারেট হয়। কেন? কারণ এখানে কোনো কে নাই, কোনো লিনিয়ার কম্বিনেশনে কোনো কে নতুন করে প্রডিউস তো হইতে পারবে না। সো এদের লিনিয়ার কম্বিনেশন করে করে যে ভেক্টরগুলো পাবো তারা R2 ভেক্টরগুলোই আসবে। সো এই এক্সাম্পলটা দিয়ে আশা করি বুঝতে পারছেন যে নেসেসারি না যে জাস্ট বিকজ তিনটা ভেক্টর দেওয়া হয়েছে তার মানে এই তিনটা পুরো R3 কে স্প্যান করবে। তো এটা চেক করার উপায় কি? উত্তর হচ্ছে, ধরেন R3 এর একটা আরবিট্রারি র্যান্ডম ভেক্টর নিলেন বি, যেই বিটা আসলে তিন কোঅর্ডিনেট ওয়ালা একটা আরবিট্রারি ভেক্টর। যদি আসলেই এই তিনটা ভেক্টর R3 কে স্প্যান করে তাহলে R3 এর প্রত্যেকটা ভেক্টরকেই এই তিনজনের লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করতে পারতে হবে, একটাও বাদ যাওয়া যাবে না। তার মানে এই র্যান্ডমলি চোজেন R3 এর ভেক্টরটা সে যেই হোক না কেন তাকে কোনো না কোনো লিনিয়ার কম্বিনেশন অফ v1, v2 অ্যান্ড v3 আকারে প্রকাশ করতে পারতে হবে। যার মানে দাঁড়াচ্ছে কে1 এর সাথে আসতেছে 112, কে2 এর সাথে আসতেছে 101, আর কে3 এর সাথে আসতেছে 213। এবং এদেরকে যদি যোগ করে ফেলি তাহলে আসতেছে হচ্ছে কে1 প্লাস কে2 প্লাস 2k3, কে1 প্লাস কে3 মাঝখানে জিরো, আর 2k1 প্লাস 3k3। তো এই ভেক্টরটা সমান হইতে হবে এই লোকটা। তার মানে আমি এখানে একটা সিস্টেম অফ ইকুয়েশন পাচ্ছি, সেটা হচ্ছে কে1 প্লাস কে2 প্লাস 2k3 ইকুয়ালস টু বি1, কে1 প্লাস কে3 ইকুয়ালস টু বি2, আর হচ্ছে 2k1, আচ্ছা 2k1 এখানে একটা বাদ গেছে, এখানে 2k1 প্লাস 1 ইন্টু কে2, শুধু কে2 প্লাস 3 ইন্টু কে3। সো 2k1 প্লাস কে2 প্লাস 3k3, এটা আসতেছে বি3। এই সিস্টেমটা সলভ করে যদি কে1 কে2 কে3 পাওয়া যায় তাহলে প্রমাণ হবে যে এই বিটা এই তিনজনের লিনিয়ার কম্বিনেশন, আগের অঙ্কটার মতো। তার মানে প্রমাণ হয়ে যাবে যে R3 এর একটা র্যান্ডমলি চোজেন ভেক্টর নিচ্ছি, সেটাকে যেহেতু v1 v2 v3 কম্বিনেশনে প্রকাশ করা গেছে লিনিয়ার কম্বিনেশনে, তার মানে এভরি ভেক্টর ইন R3 কেই এটা করা পসিবল হবে। তার মানে পুরো জিনিসটা ঝুলে আছে এটার উপর যে এই সিস্টেমটা কনসিস্টেন্ট কিনা। তো এখানে যেহেতু তিনটা ভ্যারিয়েবল, তিনটা ইকুয়েশন, আগেরটার মতো ওই অতিরিক্ত ইকুয়েশন যেহেতু না, এখানে আসলে খালি এটা চেক করলেই চলবে যে বাম পাশের কোএফিসিয়েন্ট গুলা দিয়ে বানানো ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট জিরো কিনা। আপনি চাইলে এটা করতে পারেন, চাইলে এখানেও আপনি গসিয়ান এলিমিনেশন চালাইতে পারেন, বাট আমি খালি চেক করতেছি ডিটারমিনেন্ট অফ 112, 101। আমি আবার বলতেছি আপনি এখানেও আগের অঙ্কের মতো গসিয়ান এলিমিনেশন দিয়ে চেক করতে পারেন। এই ডিটারমিনেন্টটা আসে হচ্ছে জিরো। এইটা জিরো আসার মানে হচ্ছে এটা ইনভার্টিবল না। তার মানে সলভ করে যে কে1 কে2 কে3 ইকুয়ালস টু এই ম্যাট্রিক্সের ইনভার্স টাইমস বি1 বি2 বি3, ওই ইনভার্স করে দেওয়া যাচ্ছে না। আমরা এই যে এর আগে ইকুইভ্যালেন্ট কতগুলো স্টেটমেন্ট করছি সেখান থেকে বুঝতেছেন যেহেতু ডিটারমিনেন্টটা জিরো, তার মানে এই এ ম্যাট্রিক এখানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ইনভার্টিবল না, তার মানে সলিউশন এক্সিস্ট করে না।
সলিউশন এক্সিস্ট করে না মানে হচ্ছে এইটা আসলে মিথ্যা, এরা স্প্যান করে না। সো V1, V2, V3 ডোন্ট স্প্যান R3। এখন যদি আপনার মনে চায় এটা বুঝতে যে ওরা আসলে কি স্প্যান করে, পুরো R3 কে স্প্যান করে না বাট কাউকে না কাউকে তো স্প্যান করে, আপনি সেটাও চাইলে বের করতে পারবেন। কিভাবে? যে আচ্ছা, ওইটা এইখানে উত্তর না দিয়ে সিমিলার একটা জিনিস পরে আসতেছে, সেখান থেকে উত্তর দিই। আহ তার আগে একটা থিওরেম। The solution set of a homogeneous linear system, আমরা এরকম সিস্টেম নিয়ে কথা আগে বলে আসছি, এ এক্স ইকুয়ালস টু জিরো, রাইট সাইড জিরো হলে হোমোজেনাস বলি, অফ এম ইকুয়েশনস ইন n variables is a subspace of Rn। আচ্ছা দেখেন, ভ্যারিয়েবল হচ্ছে n সংখ্যক, ইকুয়েশন m সংখ্যক, এটা m, ইকুয়েশন m সংখ্যক কিন্তু ভ্যারিয়েবল n সংখ্যক। তার মানে এই যে এক্স ভেক্টরটা, এইটা আসলে এই যে x1 থেকে xn পর্যন্ত n সংখ্যক ভ্যারিয়েবল। তো সলিউশন গুলা যাকে পাচ্ছি তারা যেহেতু এন ডাইমেনশনাল পয়েন্টস, তাহলে এইটা সাবসেট অফ এরকম সব সলিউশনের যে যদি সেট বানাই, সেটা সাবসেট অফ Rn, নো ডাউট। এই থিওরেমটা ক্লেম করতেছে সেটা সাবস্পেসও হবে, এবং এটা প্রুফ করা ডাল ভাত। কারণ ধরে নেন যে এক্স ইকুয়ালস টু একটা সলিউশন x1 আর একটা সলিউশন x2, সলিউশনস অফ এ এক্স ইকুয়ালস টু জিরো। তার মানে আমরা জানি যে ax1 সমান জিরো ভেক্টর আসবে, ax2 সমান জিরো ভেক্টর আসবে। দুইটাকে যদি যোগ করে দিই তাহলে ax1 প্লাস ax2, যেটা কমন নিয়ে ফেললে এইটাও জিরোই হয়। তার মানে x1 প্লাস x2 অলসো সলিউশন অফ ax ইকুয়ালস টু জিরো। তার মানে দুইটা সলিউশনের সাথে তাদের যোগফলও সলিউশনই হয়েছে। তার মানে সলিউশন গুলার যে সেট, সেই সেট থেকে দুইটা মেম্বার নিলে তাদের যোগফল ওই সেটেরই একজন মেম্বার প্রডিউস হচ্ছে। সো প্রথম কন্ডিশন ডান। আর দ্বিতীয় কন্ডিশন তো আরো সহজ, এর সাথে যদি একটা কে টাইমস এক্স মাল্টিপ্লাই করি তাহলে কে টা একটা সংখ্যা হিসাবে বাইরে চলে আসতেছে, জাস্ট ম্যাট্রিক্স এর সাথে একটা সংখ্যা মাল্টিপ্লাই করলে সেটা তো বাইরে বের করে দেওয়াই যায়। সো এইটা কে টাইমস জিরো ভেক্টর আসতেছে সমান জিরো ভেক্টর আসতেছে। তার মানে এক্স যদি সলিউশন হয়, কে এক্স ও সলিউশন, ইফ এক্স সলিউশন। তার মানে এই স্পেস থেকে একটা মেম্বার নিলে তার যে কোনো কে মাল্টিপল ওই স্পেসে বিলং করে। So আমরা জানতে পারলাম একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সলভ করলে সলিউশন গুলা নিয়ে যে স্পেসটা ফর্ম হয়, সেই স্পেসটা Rn এর ভ্যারিয়েবলের সংখ্যার উপর ডিপেন্ড করতেছে এনটা কত, Rn এর সাবস্পেস হয়। তো সেই ক্ষেত্রে জাস্ট বোঝার জন্য একটা এক্সাম্পল খালি যদি দেখি, যে একটা সিস্টেম 1 - 2 3 2 - 4 6 3 আপনারা বোধহয় দেখে বুঝতে পারতেছেন, প্রথমটাকেই 2 আর 3 দিয়ে গুণ করে পরে যেটা রো লিখে দিছি, ইচ্ছা করি এরকম একটা এক্সাম্পল চুজ করছি যাতে কাজটা বোঝাতে সহজ হয়। আর হোমোজেনাস হওয়া লাগবে, নন হোমোজেনাস হলে কিন্তু এই কথা সত্য না, ভেক্টর সাবস্পেসের আইডিয়া আসা সত্য না। আচ্ছা, এইটাকে যদি আমি সলভ করার ট্রাই করি তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে প্রথমটার 2 গুণ দ্বিতীয়টা থেকে বিয়োগ করবো, প্রথমটা 3 গুণ তৃতীয়টা থেকে বিয়োগ করবো, জিনিসটা এসে পড়বে এরকম 1 - 2 3 0 0 0 0 0 0 0। কমন সেন্স বলতেছে এটা এই এই জিনিসই প্রডিউস হবে। তার মানে আমার কাছে একটা মাত্র ইকুয়েশন আছে, তিনটা না, x - 2y + z = 0। এবং এর আগে আমরা দেখছি এরকম ক্ষেত্রে সলিউশন গুলাকে লেখার সময় আমরা প্যারামিটারের হেল্প নেই। সো ধরলাম কথার কথা y = s,
জেড ইকুয়ালস টু টি, তাহলে এক্স কত আসতেছে? 2s - t। তাহলে এক্স ওয়াই জেড, এটা আসতেছে হচ্ছে এস এর সাথে থাকতেছে এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় 1, জেড এ কোনো এস নাই, প্লাস টি ইন্টু এক্স এর জায়গায় আসতেছে -1, ওয়াই এ কোনো টি নাই, জেড একটা 1 টি আছে। সো এইভাবে চিন্তা করতে পারেন যে এই এই এস আর টি ভ্যারি করে করে সকল সলিউশন পাওয়া পসিবল ওই সেন্সে চিন্তা করলে। আহ আচ্ছা, আমি এই এই অ্যাঙ্গেল থেকে রেজাল্টটাকে একটু পরে এক্সপ্লেন করতেছি। প্রথমে এই অ্যাঙ্গেল থেকে এক্সপ্লেন করি এই জিনিসটা কি প্রকাশ করতেছে। এটা কিসের ইকুয়েশন? জিওমেট্রিক কনসেপ্ট থেকে আমরা জানি এটা আসলে একটা প্লেনের ইকুয়েশন, এবং যেহেতু কোনো কনস্ট্যান্ট টার্ম নাই, 0 0 0 দিয়ে এটা পাস করে প্লেন থ্রু অরিজিন। আমরা আজকে অলরেডি দেখে আসছি এই রকম জিনিসপত্র সবসময় কি হয়, সাবস্পেস অফ আর্থই হয়, ক্লাসের শুরুর দিকে দেখে আসছি প্লেন থ্রু অরিজিন সাবস্পেস অফ আর্থই হয়। তার মানে এইখানে যে ক্লেইমটা করছে থিওরেমে, এই এক্সাম্পলের ক্ষেত্রে অন্তত এটা ভেরিফাই করা গেছে যে সলিউশন যে স্পেসটা আমরা দেখতে পাইলাম যে সাধারণত যদি এখানে কোনো ইকুয়েশন এরকম গায়েব হয়ে না যেত তাহলে হয়তো বা একটা ইউনিক সলিউশন মেবি আসতে পারতো, যদি তিনটে ইকুয়েশন ভ্যালিড থেকে যেত। সেই ইউনিক সলিউশনটা একটা মাত্র পয়েন্ট, কিন্তু আমাদের ইকুয়েশন যেহেতু গায়েব হয়ে গেছে, আমার ইনফিনিটলি মেনি সলিউশন আসছে। তো কোন এই সলিউশন গুলো কারা? যারা এই প্লেনের উপর বিলং করে। এই প্লেনের উপর আর3-তে যত পয়েন্টস আছে তারা সবাই হচ্ছে সলিউশন আমার এই সিস্টেমের। তার মানে এই পয়েন্ট গুলা মিলে যে স্পেসটা ফর্ম করে সে একটা সাবস্পেস হওয়ার কথা, এবং আসলে সে সাবস্পেস আমরা আমরা আজকে আগেই দেখে আসছি, কারণ প্লেনটা থ্রু অরিজিন। আমরা একটু আরেক অ্যাঙ্গেলে দেখি। আমরা যদি জিওমেট্রিক্যালি না দেখে আমরা একটু অ্যালজেব্রিক্যালিও যদি দেখতে চাই, এই যে এস এবং টি ভ্যারি করে করে যত নাম্বার খুশি বসায় বসায় আপনি কাইন্ড অফ এই যে এই লোকটার নাম দিলাম সে V1, আর এই লোকটার নাম দিলাম সে V2। সো টেকনিক্যালি এখানে V1 আর V2 লিনিয়ার কম্বিনেশন আসতেছে সলিউশন গুলা। তার মানে আমরা চিন্তা করতে পারি যে এইখানে যে সলিউশন স্পেসটা, সেই স্পেসটা স্প্যান বাই এই V1 আর V2। এই সেম এইখানে যে V1 V2 আসছে তারা। সো অ্যালজেব্রিক্যালি স্প্যানের মতো করে আমরা এটাকে চিন্তা করতে পারতেছি যে সলিউশন, এবং স্প্যান করে যাকে পাই সেটা একটা সাবস্পেস হয়, এভাবে আমরা বুঝতেছি এটা একটা সাবস্পেস। এবং এই যে একটু আগে একটা কোয়েশ্চেন আনএনসার্ড রেখে সামনে আসছে যে আচ্ছা ঠিক আছে, এই তিনটা ভেক্টর পুরা স্পেসকে স্প্যান করতেছে না, কিন্তু কাকে স্প্যান করে? সো এই মাত্র এখানে যে আইডিয়াগুলা বললাম, এই আইডিয়াগুলাকে ইউজ করে আপনি ওখানে বের করতে পারবেন যে আসলে এই তিনটা ভেক্টর কাকে স্প্যান করতেছে। আচ্ছা, আর এক আমার মোটামুটি আমার ক্লাসে আজকে যা যা পড়ানোর তা মোটামুটি শেষ। আমি জাস্ট আর একটা লাইন বলে শেষ করতে চাই। টেকনিক্যালি এটা একটা থিওরেম, কিন্তু জুম আসলে 20টা পেজের লিমিট দেয়, আমার 20টা পেজ হয়ে গেছে। সো পেছনে একটা পেজ একটু কম লেখা ছিল, ওই পেজে আমি থিওরেমের স্টেটমেন্টটা লিখে চলে যাচ্ছি, ক্লাস শেষ করতেছি। সেটা হচ্ছে শুধু স্টেটমেন্ট, থিওরেমের প্রুফ টুফ দেখবো না। ইফ এস ইকুয়ালস টু V1 থেকে VR, আর আরেকটা সেট এস ড্যাশ ইকুয়ালস টু সে W1 থেকে WR, এবং এটা নন এমটি সেট। ইফ দিস অ্যান্ড দিস আর নন এমটি সেটস of vectors in the vector space V, then span S আর span S প্রাইম, এই দুটা ভিন্ন সেট দিয়ে আচ্ছা নেসেসারি এমনকি এইটাও না, একটু কারেকশন আছে যে
এইটাও নেসেসারি না যে দুই সেটের এলিমেন্ট সংখ্যা সমান। সো এইখানে ধরলাম কে। সেক্ষেত্রে এই দুইটা ভিন্ন সেট দিয়ে সেম স্পেসই স্প্যান হবে ইফ অ্যান্ড অনলি ইফ ইচ ভেক্টর in S is a linear combination of those in S dash, and each vector in S dash is a linear combination of those in S. So দুইটা সেট, তাতে এমনকি এলিমেন্ট সংখ্যা সমান হওয়া জরুরি না, এলিমেন্ট গুলো সেম হওয়া জরুরি না, ভিন্ন ভিন্ন এলিমেন্ট আমি নিছি ভেক্টর চুজ করে ভি থেকে। তাতে যদি আমি দেখতে পাই যে এস সেটের প্রত্যেকটা ভেক্টর, যেমন সে V5 নিলাম, সে এস প্রাইমের ভেক্টর গুলার কোনটা লিনিয়ার কম্বিনেশন, এবং উল্টাটা এস ড্যাশের প্রত্যেকটা ভেক্টর এস এর ভেক্টর গুলা লিনিয়ার কম্বিনেশন, এই কথাটা যদি সত্য হয় তাহলে তারা দুইজন সেম স্পেসকে স্প্যান করবে, অ্যান্ড ভাইস ভার্সা। যদি তারা সেম স্পেসকে স্প্যান করে তাহলে এদের একজনের যে কোনো একটা এলিমেন্টকে অন্যজনের এলিমেন্ট গুলা লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করে যেতে পারতে হবে। তো এই পর্যন্তই আমার ক্লাস। কারো কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হলে যদি বলেন এখন, তাহলে রিপিট করব। আদারওয়াইজ আপনারা এক্সারসাইজ প্রবলেম আপনাদেরকে গুগল শিটে দেওয়া আছে। এই টপিক গুলা আমি আবারও বলতেছি, গত ক্লাসে বলছি যে একটু কঠিন জিনিসপত্র আসতে শুরু করছে। হ্যাঁ, এখন কিন্তু এক্সারসাইজ প্রবলেম সলভ করার প্রয়োজনীয়তা একটু বেড়ে গেছে। সো গত ক্লাস এবং আজকের ক্লাসের টপিকে গুগল শিটে যে হোমওয়ার্ক এক্সাম্পল এক্সারসাইজ প্রবলেম গুলো দেওয়া আছে, নিজেদের মতো করে একটু সলভ করার ট্রাই করবেন। কারো কোথাও কোনো কিছু কনফিউশন বা কিছু জানার আছে কিনা বলতে পারেন। স্যার, আমার একটা জায়গাতে একটু কনফিউশন হচ্ছে। একটু জোরে বলবেন প্লিজ। হ্যাঁ বলেন। পেজ নাম্বার মেবি 18। ওই একটু একটু জোরে লাউড বলা জি লাগবে, আপনার কথা শুনতে পাচ্ছি না। স্যার, এখন ঠিক আছে। আসলে এখনো যথেষ্ট আছে, আপনি একটু ধীরে ধীরে বলেন তাহলে হয়তো বুঝতে পারবো। স্যার পেজ নাম্বার মেবি স্যার 18, স্যার 18 কিংবা 19 এদিকে। আচ্ছা, আপনার কথা এখন যথেষ্ট। আমি 18-তে আসছি, আরো জি আগে। স্যার 18 পেজটা। এই প্রবলেমটা স্যার আমাদের সেকেন্ড কোয়েশ্চেন ছিল যে স্যার মানে এমন কোনো ইয়ে আছে কিনা যেটা স্প্যান হচ্ছে আমাদের এই যে যে ভেক্টরটা আছে V1 V2 এন্ড V3। হ্যাঁ। And আপনি স্যার বলছেন যে 20 পেজের একটা মেথড দেখেছেন যে ওইখানে আসলে ওইভাবে করলে আমরা ওইখানকে বের করতে পারবো কোনটা স্প্যান আসলে এটা। না না, বাট স্যার ওখানকার আইডিয়া আপনি ইউজ করে, ওভাবে করে না। ওইটা আর এটা এক জিনিস তো না, সেম অঙ্ক তো না। জি স্যার মানে ওই 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 ওই- ওরকম করে আর কি, ওই হ্যাঁ। আইডিয়া ইউজ করে। বাট আমরা এই পেজে দেখতে পাচ্ছি যে স্যার আমাদের যে স্যার এই V1 V2 এন্ড V3 হুম। এর যে স্যার কোএফিসিয়েন্ট গুলা বা হুম। হচ্ছে যে এই এগুলা নিয়ে স্যার আমাদের ইয়াটা হয়, ম্যাট্রিক্স হয়। এটা হুম। ডিটারমিন্ট অলওয়েজ জিরো। হুম। হোয়াট এভার আমরা এই বি ভেক্টরটা আমি যাইনি না কেন, হুম। তো যেহেতু এইটা ডিটারমিনেন্ট জিরো হুম। এবং এই ডিটারমিনেন্ট জিরোটা আসলে স্যার আমরা কোন এই বি ভেক্টর উপর ডিপেন্ড করতেছে না, তাহলে স্যার এটা ডিটারমিনেন্ট অলওয়েজ স্যার জিরো থাকবে। হুম। তাহলে স্যার এইটা সলিউশন তো স্যার কোনো সবসময় থাকবে না। না না, সলিউশন থাকাটা জরুরি না স্প্যানকে সেটা বের করার জন্য। এই যে একটু আগে আম, আমি আপনাকে এই উদাহরণটা দিয়ে বুঝাই, তাহলে আপনার বুঝতে সহজ হবে। এই যে এই উদাহরণটার দিকে তাকান। আমি যদি আপনাকে জোর করে এই তিনটা ভেক্টর দিই, আমি R3 এর একটা সাবসেট দিছি, আপনাকে তিনটা ভেক্টর দিছি, এদেরকে স্প্যান করলে R2 বের হচ্ছে না? So, আপনি যদি এদের জন্য এই অঙ্কটার যে V1 V2 V3, তার বদলে যদি এই তিনটা ভেক্টরকে চিন্তা করেন, হ্যাঁ, এইটাকে চিন্তা করেন V1, এটাকে চিন্তা করেন V2, এটাকে চিন্তা করেন V3, এবং একইভাবে যদি অঙ্কটা করেন, তাহলে কি আপনার কাছে মনে হয় না ডিটারমিনেন্টটা জিরো আসবে? তার মানে এই স্যাম্পল এক্সাম্পলটার দিকে তাকায় একটু দেখেন, টেকনিক্যালি আমি কি এইরকম কিছু একটা বলতে পারি যে আসলে লাস্টেরটা খামাখা এক্সট্রা দেওয়া আছে? ইনফ্যাক্ট এই লাস্টেরটা এক্সট্রা দেওয়া আছে বলেই জিরো আসছে। এই এক্সট্রা দেওয়া আছে কথাটা আসলে ইনফর্মাল। ম্যাথের ল্যাঙ্গুয়েজে বলতে গেলে ব্যাপারটা হবে এরকম যে অন্য দুইজনের লিনিয়ার কম্বিনেশনে 3 নাম্বারটাকে এক্সপ্রেস করা গেছে, তার মানে 3 নাম্বারটা নতুন ইন্ডিপেন্ডেন্ট কেউ না। যার কারণে ওকে কনসিডার করে ফেলার কারণে নিচে একটা এক্সট্রা ইকুয়েশন এসে পড়ছে।
সো আইডিয়াটা হচ্ছে, আপনি চিন্তাটাই ভুল করছেন। আইডিয়াটা হচ্ছে যে আপনি এইভাবে ইকুয়েশন লিখবেন, লিখে আপনি ডিটারমিনেন্ট মেথডে না গিয়ে গসিয়ান এলিমিনেশনে যাবেন। গসিয়ান এলিমিনেশনে গেলে দেখবেন যে নিচের রোটা ভ্যানিশ হয়ে যায়। নিচের রোটা যেহেতু ভ্যানিশ হয়ে যায়, তার মানে আমি বুঝতে পারতেছি, আচ্ছা, বেসিক্যালি নিচের রো ভ্যানিশ হবে না, আমি বুঝতে পারতেছি যে এই ডিটারমিনেন্ট জিরো থেকে যে আমার এরা নিজেরা রিলেটেড, এই V1 V2 V3 নিজেরা রিলেটেড, অর্থাৎ V3টা ইটসেলফ সাম লিনিয়ার কম্বিনেশন অফ V1 and V2। দ্যাট ইজ ওয়াই আমি এদের মধ্যে থেকে যে কোনো একটাকে ডিসকার্ড করে দিব, ডিসকার্ড করে অন্য দুইটার লিনিয়ার কম্বিনেশন নিব। কিন্তু এই ডিসকার্ড করাতে আবার একটু মানে ভয়ের ব্যাপার আছে। ভয়ের ব্যাপারটা কি? সেটা হচ্ছে যে ধরেন ঠিক V1-এর ডাবল ছিল V2, আর V3 একদম ইন্ডিপেন্ডেন্ট কেউ ছিল, ওই সেন্সে V1 অথবা V2-র একটাতে কাটা লাগতো, কিন্তু আপনি V3-কে কেটে ফেলছেন। যার কারণে এই গেস ওয়ার্কে না থেকে আমরা যেটা করি, এই V1 V2 V3 এই তিনটাকে রো হিসাবে লিখে আমরা একটা মেট্রিক্স সাজাই। 1 1 2, 1 0 1 এবং 2 1 3। এবং আপনি যদি সামান্য একটু অবজার্ভ করেন তাহলে দেখবেন যে এইখানে লেখা ম্যাট্রিক্সটার কোএফিসিয়েন্ট আর এইমাত্র লেখা লাল ম্যাট্রিক্সটার কোএফিসিয়েন্ট এটা ট্রান্সপোজড, সম্ভবত খেয়াল করে দেখেন, নাকি ট্রান্সপোজ না? ও না, ঠিকই আছে, ঠিকই আছে, ওকে। সো আমি যদি এই ম্যাট্রিক্সটাকে এখন এলিমিনেট করি, মানে রো 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 রিডাকশন করি, রো রিডাকশন করলে দেখা যাবে যে আহ, এইটা কোনো না কোনো ভাবে ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হওয়ার পর, অথবা যদি আপনার প্রয়োজন পড়ে এই দুইটাকে সোয়াপ করে কাজ করা লাগে, করা লাগতে পারে। আমরা মাঝে মাঝে দেখছি যে লিডিং এলিমেন্ট জিরো এসে পড়লে কিছু ঝামেলা হয়, রাইট? তো ওরকম কেস হইলে লাগলে কারোর সাথে সোয়াপও করা লাগতে পারে। ইদার ওয়ে ফাইনাল একটা রো ইচেলন ফর্ম পর্যন্ত, রো ইচেলন ফর্ম পর্যন্ত যাবেন। যাওয়ার পর দেখবেন যে যে কোনো একটারও নিচে জিরো হয়ে গেছে, তখন আপনি অন্য দুইটাও জিরো হইতে পারে, কিন্তু তাহলে শুধু উপরেটা একা থাকবে। মোট কথা নন জিরো রো গুলাকে ভেক্টর হিসেবে চিন্তা করবেন, তাদের নাম দিবেন নতুন নাম V1 ড্যাশ, V2 ড্যাশ। এদের দিয়ে যাকে যেই স্পেস স্প্যান হবে সেটাই হচ্ছে এই অরিজিনাল V1 V2 V3 দিয়ে স্প্যান হওয়া। ঠিক এই এখানকার এক্সাম্পলটার মতো, যে তৃতীয় জন স্প্যানে নতুন কোনো কিছু অ্যাড করতে পারতেছে না, শুধু প্রথম দুইজনকে দিয়ে স্প্যান করি আপনি রেজাল্ট পেয়ে গেছেন। এখানে এক্সাম্পলটা একদম আমার পছন্দ মতো ভাবে সাজানো বলে জিনিসটা চোখের সামনে দেখা যাচ্ছে। আর এই V1 V2 V3 চেহারাটা একদম পছন্দ মতো নাইস না বলে চোখের সামনে দেখা যাচ্ছে না। আমাদের গসিয়ান এলিমিনেশনে হেল্প নিতে হবে। আমি কি এক্সপ্লেন করতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, আর কারো কোথাও কোনো কোয়েশ্চেন্স আছে কিনা? ওকে, অলরাইট। আচ্ছা, এক সেকেন্ড, এটা কি সিমেট্রিক ম্যাট্রিক্স এসে পড়ছে? আচ্ছা, এই যে আহ, এইখানে আমি আর একটু এক্সট্রা কথা বলতে চাই। যে একটু আগে আমি একটা কথা বলতে নিলাম না, যে এই দুইটা সিস্টেম কি একটা একটা ট্রান্সপোজ কিনা। আসলে ট্রান্সপোজই হওয়ার কথা, জিনিসটা দেখে বোঝা যাচ্ছে না কারণ সিমেট্রিক সিস্টেম। আপনারা যদি এখানে অন্যান্য র্যান্ডম সংখ্যা নেন, নিয়ে যদি একবার এই ইকুয়েশনটা ফর্ম করেন আর একবার এই ম্যাট্রিক্সটা ফর্ম করেন, তাহলে দেখবেন রিলেশনটা ট্রান্সপোজ। কারণটা হচ্ছে, যখন আমি এই লাল ম্যাট্রিক্সটা বানাচ্ছি তখন খালি এই নাম্বারগুলোকে রো বরাবর বসাই দিচ্ছি, কিন্তু যখন আমি ব্রাউন ম্যাট্রিক্সটা বানাচ্ছি তখন এই K1 গুলা প্রত্যেকটার ফার্স্ট এলিমেন্ট থেকে আমি ফার্স্ট রোটা পাচ্ছি। তার মানে আগে যেটা কলাম ছিল, এটা এখন প্রত্যেকের ফার্স্ট এলিমেন্ট, মানে এই লোক, এই লোক, এই লোক, এদেরকে তো এখানে কলামে বসাইছি। সো এখানে যাদেরকে কলামে বসাইছি এই K1 গুলার সময় তারা এখানে রোতে এসে পড়তেছে। আপনারা নিজেরা ঠান্ডা মাথায় তিনটা ভেক্টর নিয়ে, অন্য তিনটা র্যান্ডম ভেক্টর নিয়ে এই অঙ্কটা এই দুইভাবে সাজায় দেখেন ম্যাট্রিক্স একটা একটা ট্রান্সপোজ আসে, হ্যাঁ। সো যার কারণে এইখানে গজেন এলিমিনেশন করে লাভ হইতো না। এইখানে রো ইচেলন ফর্মে না গিয়ে কলাম ইচেলন ফর্মে যাওয়া লাগতো, মানে কলাম অপারেশন করে কাজ করা হতো, কারণ ট্রান্সপোজ হয়ে আছে। কিন্তু কলাম ইচেলন ফর্ম ফর্ম বলে কিছু আসলে নাই। সো ফর্মালি আমাকে এরকম এইভাবে ম্যাট্রিক্স ফর্ম করে রো ইচেলন ফর্মে নিতে হবে। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। ওকে, আর কারো কোথাও কোনো কোয়েশ্চেন্স আছে কিনা? ঠিক আছে, ফাইন। যেহেতু আর কারো কোনো কোয়েশ্চেন্স নেই, আমি প্রথমে রেকর্ডিং অফ করতেছি, দেন আমি ক্লাস ক্লোজ করবো।